এই পিছনে দেখা যায় এই পাশে একটা ছোট ছোট করে আঁকান, এই পাশে একটু বেশি বড় করে আঁকান। দেখেন এই পাশে লিখবো আমি প্রাকৃতিক পলিমার। কি পলিমার? দেখেন প্রাকৃতিক পলিমারের ভিতরে শুরুতে আমি লিখবো রেশম। কি লিখবো? রেশমকে নিয়ে পরে আমরা একটু পরে বিস্তারিত পড়বো। তাহলে রেশম একটা কি পলিমার? আসলে রেশম এক ধরনের পোকা, সেখান থেকে এক ধরনের সুতা তৈরি করা হয়, এই সেই সুতা দিয়ে আবার কি বানানো হয়? কাপড়। তাহলে আপনি বলতে পারেন রেশম কাপড় বা রেশম তন্তু। রেশম কি? তাহলে রেশম তন্তু এক ধরনের কি প্রাকৃতিক পলিমার। ঠিক আছে, দাঁড়াও, এই পাতা নিয়ে বিস্তারিত আমরা পড়বো। হ্যাঁ, আমরা এখন আর এখানে না আসি, তাও এই বলো যেহেতু জিজ্ঞাসা করে ফেলছে, এই পাতার নাম হলো তুত গাছ। গাছটার নাম কি? তুত। এটা আমরা বিস্তারিত একটু গল্প করে পড়বো। হ্যাঁ, তাহলে তুমি আপাতত শুনে রাখো, রেশম একটা পোকার নাম, কিন্তু সেখান থেকে যে ধরনের সুতা তৈরি করা হচ্ছে সেটার নাম কি? রেশম তন্তু। রেশম তন্তু। তাহলে রেশম তন্তু এক ধরনের কি পলিমার? প্রাকৃতিক পলিমার। বলো তো এটাকে আমি গাছ থেকে পাইলাম না প্রাণী থেকে পাইলাম? এবারে গাছ কেমনে হলো? ও তো গাছ খায়, পোকাটা গাছ খায়, কিন্তু সুতাটা দেখে গাছ নয় পোকা। সুতরাং পোকা তো একটা প্রাণী, সুতরাং এটা প্রাকৃতিক কিন্তু প্রাণীর মধ্যে পড়লো। কার মধ্যে পড়লো? সুন্দর। তাহলে রেশম তন্তু এটা এক ধরনের কি পলিমার, আর এটাকে আমরা ব্র্যাকেটে লিখে রাখবো প্রাণী। কি লিখে রাখবো বলো? গুড। আচ্ছা, এবার আসো বাকি দুইটা লেখো কিভাবে লিখবা। একটা লিখবো আমি পাট। কি লিখলাম? পাট। আরেকটা লিখবা রাবার। এগুলো পলিমার। পাট বলতে পাটের যে তন্তু আছে না, পাটের তন্তু বা পাটের যে বস্ত্রগুলো তৈরি করা হয়, পাটের ব্যাগ, পাটের রশি, বস্তা। গুড। সুতরাং ওগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। কি পলিমার? এখন কোশ্চেনটা হচ্ছে স্যার এই পাট তো একটা প্রাকৃতিক পলিমার বললেন, এটা কি প্রাণীর মধ্যে পড়বে না উদ্ভিদের মধ্যে? এই রাবার নামে এক ধরনের গাছ আছে, জানো তো এটা? তো ওই রাবার গাছও তাহলে এক ধরনের পলিমার। রাবার গাছ থেকে যেটা পাচ্ছি আমরা, হ্যাঁ রাবারটা পাচ্ছি, তার মানে এরা দুজন কি প্রাণীর মধ্যে হবে না উদ্ভিদের মধ্যে? তাই এই দুজনকে আমি একসাথে লিখলাম। তুমি ব্র্যাকেটে এখন উদ্ভিদ লিখে রাখো, মানে এদেরকে আমরা উদ্ভিদ থেকে পাই। তাহলে পাট এবং রাবার এগুলো প্রাকৃতিক পলিমার। হ্যাঁ, ঠান্ডা মাথায় শুধু বুঝো ক্লাসটা, দেখবা এখানেই পড়া মুখস্থ হয়ে যাবে। আর রেশম তন্তু এটাও প্রাকৃতিক, কিন্তু কার মধ্যে পড়লো? এটা প্রাণীর মধ্যে। ঠিক আছে, যদি পরীক্ষা আসে নিচের কোনটি প্রাণী থেকে তৈরি, আবার যদি আসে নিচের কোন প্রাকৃতিক পলিমারটি উদ্ভিদ থেকে তৈরি, পাট, রাবার ইত্যাদি। ঠিক আছে, আমরা সামনে আরো জানবো। তাহলে এই দুইটা আপাতত আমরা জেনে রাখলাম। ঠিক আছে, এই যে এরা এই তিনটা, এগুলো সবই কি পলিমার? অর্থাৎ এগুলো প্রকৃতিতেই পাওয়া যায়। গুড। এবার দেখো এই রাবারকে নিয়ে দুই চারটা কথা বলবো, এই নিচে লিখবা তুমি। রাবার তো প্রাকৃতিক পলিমার। হ্যাঁ, তো এই রাবারের সাধারণত রং হয় সাদা অথবা হালকা বাদামি। কি হয়? সাদা অথবা কি হালকা বাদামি। তাহলে এটার কালার কেমন রাবারের? মানে রাবারকে নিয়ে একটু বিস্তারিত জানবো। রাবারকে নিয়ে কি জানবো একটু? এখন আমার কথা শুনো, বিগত সালে যতগুলো কোশ্চেন আসছে এই নার্সিং ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে, তার মধ্যে রাবারকে নিয়ে দুইবার আসছে। সেটা হচ্ছে নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? কোনটি? এই রাবার। এটা পরীক্ষায় আসছে বেশ কয়েকবার, দুইবার আসছে আমার জানা মতে। তো হয় বিএসসিতে আসে, না হয় ডিপ্লোমাতে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। তো রাবার একটা কি পলিমার? তাহলে পরের বার আবার ঘুরে ফিরে রাবারই দিতে পারে। তো রাবার যদি একটু ঘুরিয়ে দিতে পারে। অথবা আরেকটা পলিমার আছে পলিথিন। কি আছে? এইবার ওটা আসার সম্ভাবনা আছে। কেন আছে সামনে আলোচনা করব। তাহলে বলো আমরা তো পড়তেছি কাকে নিয়ে এখন পর্যন্ত? তাহলে রাবারকে নিয়ে একটু ভালো করে জানতে হবে। রাবার প্রথম কথা হলো এটার রং কেমন এবং বা হালকা বাদামি। আচ্ছা, তারপর এই রাবার সাধারণত তাপ দিলে এর আয়তনটা কি হয়ে আসে? কমে আসে। রাবারকে তাপ দিলে এর আয়তনটা কি হয়ে আসবে? এটা ওর ন্যাচারাল একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে রাবারকে তাপ দিলে কি হয়? কি কমে? আয়তন। তাহলে তাপ দিলে এর আয়তন কমে।
যেহেতু অধ্যায়টা ছোট তাই কোনো তাড়াহুড়া নাই, হ্যাঁ, এখানে যেন মুখস্থ হয়ে যায়। দেখো তাহলে তাপ দিলে কি হয়, আয়তন কমে। আর রাবার, স্বাভাবিকভাবে রাবার কিন্তু এমনি পরিবেশে ফেলে দিলে ওটা পচে যায় না, বুঝছো? রাবার কি হয়ে যায় না। কিন্তু তুমি যদি পাটকে ফেলে দাও, পাটের কোনো বস্তা, দেখবা কিছুদিন পর ওটা পচে যায়, মাটির সাথে কি হয়ে যাবে, মিশে যাবে। আচ্ছা, তবে মনে রাখবা প্রাকৃতিক পলিমার যেগুলো আছে এগুলো ম্যাক্সিমামই আমাদের পরিবেশের খুব বেশি কি করে না, কারণ এগুলো থাকেই প্রকৃতিতে, আবার মিশে যায় কোথায়, শুধু রাবারটা একটু ব্যতিক্রম। এই রাবারটা কিন্তু প্রকৃতিতে কি হয়ে যাবে না, তো এটা বাতাসের মাধ্যমে কি হয়, ক্ষয় হয়ে যায়, মাঝে মধ্যে কি হয়ে যায়, ক্ষয় হয়। তো বাতাসের ভিতরে কি থাকে, অক্সিজেন। এই বাতাসে কি থাকে, অক্সিজেন থাকে না। এছাড়া বাতাসে আরেকটা গ্যাস থাকে, দেখি তো বলতে পারো কিনা, O3 মানে কি, ওজন গ্যাস। কি গ্যাস? তাহলে এই রাবার অক্সিজেন দিয়ে, O2 মানে কি, অক্সিজেন, আর O3 মানে, এটা অক্সিজেনের আরেক চাচাতো ভাই নাকি। সুতরাং ওজন গ্যাস, এটা পড়াইছি এর আগে। এই দুইটা পদার্থ দিয়ে সাধারণত এটি খোলা পরিবেশে ক্ষয় হতে পারে, কি হতে পারে, তাহলে অক্সিজেন, O3 মানে ওজন, এদের দ্বারা কি দ্বারা, এদের দ্বারা রাবার কি হয়, ক্ষয় হয়। এদের দ্বারা কি হয় বলো, এই দুষ্টামি করিও না। তাহলে রাবারকে নিয়ে এক্সট্রা কয়টা কথা বলছি, তিনটা। এগুলি এক্সট্রা একটু জেনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়বো কৃত্রিম পলিমার। কাকে নিয়ে পড়াশোনা করবো, কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমার বুঝতেই পারতেছো, এগুলো প্রকৃতিতে পাওয়া যাবে না, বানাতে হবে, বিভিন্ন বিক্রিয়া করে কি করতে হবে, বানাতে হবে। গুড, আমি বললাম বানাতে হবে, এই বিজ্ঞানী বলতেছে তৈরি করতে হবে, একই তো কথা নাকি। আচ্ছা, তোদের এই ছোটখাটো দুষ্টামি গুলো ভালোই লাগে। আচ্ছা দেখো, আমরা কিছু কৃত্রিম পলিমারের নাম লিখবো। এবার কি লিখবো বলো, কৃত্রিম পলিমার। তো তোমার জানা মতে বা আমার জানা মতে সবচেয়ে পরিচিত যে কৃত্রিম পলিমার সেটার নাম হলো পলিথিন। আমরা প্রচুর ব্যবহার করি না এটা। এবার কেন জানি না মনে হচ্ছে কোশ্চেনে এই পলিথিন নিয়ে কিছু একটা আসবে, হয় সাধারণ জ্ঞানমূলক না হয় বিজ্ঞানমূলক। হ্যাঁ, আমি জানাবো সেগুলা। দেখো তাহলে সবচেয়ে কৃত্রিম ভাবে যে পলিমার গুলো আমরা ব্যবহার করে থাকি তাদের ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার করি কোনটাকে, পলিথিন। নাম কি, তাহলে কৃত্রিম পলিমারের ভিতরে একটা হচ্ছে পলিথিন। এটাকে নিয়ে একটু ছোট কথা আছে, দেখো। তাহলে পলিমারটার নাম কি, বাজারে যেগুলো আমরা নিয়ে যাই বা দিয়ে দেয়, কোনো কিছু কিনলে, আলু পটল কিনলে দিয়ে দেয় হাতে, তাই না। তো এই পলিথিন, এটা তো একটা পলিমার। পলিথিন একটা কি মার, তাহলে এটা কাকে দিয়ে তৈরি হইলো, ওর নাম কি হবে, মনোমার। ও যাকে দিয়ে তৈরি হবে ওর নাম কি হবে। এই পলিটাকে বাদ দিলে শুধু থাকে ইথিন। কি থাকে, বা থিন থাকে, ওখানে কি আছে, তুমি ওটাকে খালি ই লাগায় বলো, কি হবে তাহলে। তাহলে পলিথিন হচ্ছে পলিমার, আর ওর মনোমারের নাম হলো ইথিন। মানে ও তৈরি হয় কাকে থেকে, ইথিনকে দিয়ে। মানে অনেকগুলা ইথিন একসাথে জড়সড়ো করে আমরা কি বানাই, পলিথিন বানাই। তাহলে এর মনোমারের নাম কি হবে, ইথিন। তার জন্য একটু এই বক্সটা বড় করে আঁকাইতে বলছি। তাহলে আমরা একসাথে দুইটা পড়া পড়ে ফেললাম। পলিমারের নামটা কি, ওর মনোমারের নাম কি, ইথিন। ঠিক আছে, আচ্ছা লিখতে থাকো। তারপরে আমরা বাসাবাড়িতে এক ধরনের ব্যবহার করি, প্লাস্টিকের পাইপ। হ্যাঁ, ওই যে বাসাবাড়িতে স্যানিটারি যে ইগুলো আছে, কি বলে ওটাকে, ওই যে আমাদের ওয়াশরুম সেটিং করে, তারপরে হচ্ছে আমাদের পানির জন্য, হ্যাঁ, বেসিনের জন্য লাগায়, মানে বিভিন্ন ধরনের প্লাস্টিক, RFL যে প্লাস্টিক গুলো পাওয়া যায় না, পাইপ গুলো বলে ওগুলা। সুতরাং এই পাইপ গুলোর মধ্যে আমি সহজ করে যদি বলতে চাই, এই পাইপ গুলোকে বলা হয় PVC পাইপ। কি পাইপ, যেগুলো দিয়ে আমরা পানি পরিবহনের কাজ করে থাকি। ঠিক আছে, একটু শক্ত হয়, কি হয়, শক্ত হয়, ওটাকে বলে RFL পাইপ। হ্যাঁ, বলে মজবুত টেকসই, এরকম অ্যাডভার্টাইজ দেয়, তাই কি না। তাহলে যে পাইপ গুলোর অ্যাডভার্টাইজ দেওয়া হয় ওগুলো সবাই কি পাইপ, PVC পাইপ। ও এক ধরনের প্লাস্টিক। সুতরাং প্লাস্টিক জাতীয় যত জিনিস তুমি বাজারে দেখো তারা সবাই পলিমার, তারা সবাই কি। আচ্ছা, তাহলে শুরুতে আমরা কার নাম শিখলাম, পলিথিন। তাহলে এখন আমি প্লাস্টিক জাতীয় আরেকটা জিনিসের নাম বলতেছি যেটা আমরা পাইপ আকারে ব্যবহার করি। ঠিক আছে, এই পাইপটার নাম হলো PVC পাইপ। কি পাইপ, তাহলে ওটাও একটা পলিমার, ওটা হচ্ছে কি, PVC পাইপ। তাহলে এটাও এক ধরনের কি বলো, পলিমার। এটা এক ধরনের পলিমার। এই পাইপ কথাটা এর জন্য লিখে দিলাম যাতে করে তুমি ভুলে না যাও। PVC কোথায় ব্যবহার করা হয়, পাইপ আকারে। ঠিক আছে, একটু শক্ত হয়, এরা কি হয়, শক্ত।
তাহলে পিভিসি পাইপ মানে শক্ত প্লাস্টিক। কি প্লাস্টিক? তাহলে এটাও এক ধরনের কি পলিমার? আচ্ছা, তাহলে পিভিসি পাইপকে পূর্ণ নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড এটা পূর্ণ রূপ, এটা শিখে নাও একটু। এটার পূর্ণ রূপ হলো পলিভিনাইল ক্লোরাইড। এই পিভিসি পাইপের পূর্ণ রূপ কি বলো? আসলে নামটা কিন্তু পাইপ উচ্চারণ হবে না, ওই পলিমারটার নাম হচ্ছে পিভিসি। পলিমারটার নাম কি? পাইপ কেন লিখে দিলাম? যাতে করে তোমার মনে থাকে এটা কি কাজে লাগে, পাইপ বানানোর কাজে লাগে। ঠিক আছে, প্লাস্টিকের পাইপ। আচ্ছা, তাহলে এটার নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। এই পলিটাকে বাদ দাও, কি পড়ে রইলো? তাহলে এর মনোমারের নাম কি? তার মানে অনেকগুলো ভিনাইল ক্লোরাইড দিয়ে কি বানানো হয়? পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, পলিটাকে বাদ দিলে যা পাওয়া যাচ্ছে ওটাই তার মনোমার। ওটাই তার কি? মনোমার। তাহলে এর মনোমারের নাম কি হবে বলতে পারবা? ভিনাইল ক্লোরাইড। গুড। এর মনোমারের নাম কি বলো? আচ্ছা, দেখো 3 নম্বরে কি লিখি আমি? মেলামাইনের থালা বাসন দেখছো না? আচ্ছা, শরীফ মেলামাইন। আচ্ছা, আগে খুব অ্যাডভার্টাইজ দিত না? শরীফ মেলামাইনের পিছনে সিংহ মার্কা থাকতো মেবি। আচ্ছা, এবার দেখো আরেকজন বলতেছে বাঘ মার্কা। আসলে কোনটা আমি জানি না, তবে জানা মতে সিংহ। এই শোনো, তাহলে আমরা যে মেলামাইন ব্যবহার করি না, করি কিনা? তাহলে তুমি লিখবা মেলামাইন থালা, লিখবা না। আসলে জিনিসটার নাম হলো মেলামাইন রেজিন। নাম কি? কি বলছি কথাটা? ওই রেজিন দিয়েই পরে বানানো হয় কি? প্লেট, থালা বাসন। তাহলে প্লেট না লিখে আমরা লিখবো মেলামাইন রেজিন। এটা একটা পলিমারের নাম, মেলামাইন মেলামাইন রেজিন। নাম কি বলো? মেলামাইন রেজিন। মেলামাইন রেজিন এটা একটা পলিমারের নাম। এটা দিয়ে কি বানানো হয়? থালা বাসন বানানো হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এখানে কি তোমার এখন গ্যাঞ্জামটা বাঁচবে? এখানে তো স্যার কোথাও পলি নাই, তাহলে পলি বাদ দিয়ে মনোমারটা শিখে নিতাম। এখানে যেমন পলি ছিল, বাদ দিয়ে কি শিখে নিছি? এখানে কি ছিল? পলি, বাদ দিয়ে মনোমারটা শিখে নিছি। কিন্তু এর মনোমার কি হবে? মাথা নষ্ট হয়ে যাচ্ছে তোমার। এর মনোমারটা সহজ, এর প্রথম অংশটা দেওয়া আছে মেলামাইন। তাহলে এই এখানে মনোমার একজন হয় না, মনোমার কয়জন হয়? 2 জন। আলাদা আলাদা 2টা মনোমার হয়। সবসময় যে একই রকমের মনোমারই থাকবে এমনটা না, আলাদা আলাদা মনোমার হতে পারে। ঠিক আছে, দেখো তাহলে এই মেলামাইন রেজিন এটা তো একটা পলিমার। তাহলে এই মনোমারের নাম হলো 2টা। কয়টা মনোমার থাকবে? একটা থাকবে মেলামাইন, মেলামাইন প্লাস ফরমালডিহাইড। কি লিখছি কথাটা? ফরমালডিহাইড। তাহলে বলো মেলামাইন রেজিন এটা তো একটা পলিমার। এটা তৈরি হয় কয়টা মনোমার দিয়ে? কি কি মনোমার? মেলামাইন দিয়ে তৈরি হয়, আর কি দিয়ে তৈরি হয়? তাহলে এরা হচ্ছে মেলামাইন তৈরির মনোমার। এরা হচ্ছে মেলামাইন তৈরির মনোমার। মানে জানি কি? ছোট ছোট অংশ, ছোট ছোট অংশ। এরা তাহলে একটা 2টা হবে না, অনেকগুলো যুক্ত হবে। এরা অনেকগুলো নিয়ে কে তৈরি হবে? মেলামাইন। আবার এরা অনেকগুলো নিয়ে পিভিসি তৈরি হবে। আবার এরা অনেকগুলো মিলে কি তৈরি হবে? বুঝতে পারছো পড়াটা? আচ্ছা, এবার আসো 4 নাম্বার। আমরা আরেকটা জিনিস খুব ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে এই, এটা নাম হয়তো শুনো নাই, এই যে দেখো না সুইচ বোর্ড। এটা কি? এটা একটা প্লাস্টিকের জিনিস না? সুইচ বোর্ড। তো আমাদের যে সুইচ বোর্ড গুলো আছে না, এগুলো বিশেষ এক ধরনের পলিমার দিয়ে তৈরি। সুইচ বোর্ড তুমি ডাইরেক্ট এটাকে প্লাস্টিক বলতে পারবা না। এটা প্লাস্টিক জাতীয় জিনিস, কিন্তু প্লাস্টিকের পাইপ যেরকম এটা ওরকম না, এটা আলাদা একটা জিনিস, যেটা সুইচ বোর্ডে আমরা ব্যবহার করে থাকি। কাকে কোথায় ব্যবহার করে থাকি? সুইচ বোর্ডে। তাহলে এই যে জিনিসটা ব্যবহার করছি না, প্লাস্টিক জাতীয়, প্লাস্টিকের মতো দেখতে, এইটার নাম হচ্ছে বাকেলাইট। নাম কি? বা ব্যাকেলাইটও বলে অনেকে। এটার নাম কি বলো? বাকে। তাহলে এটা একটা কি বলো? এটা একটা কিসের নাম? তুমি নিচে ছোট্ট করে লিখে রাখো সুইচ, তাহলে ভুলবা না।
কারণ এটা কোন বোর্ডে ব্যবহার করা হয়? সুইচ বোর্ড। পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট। তাহলে সুইচ বোর্ডে কোন পলিমার ব্যবহার করা হয়? নাম কি? এটাকে আমরা ব্যাকেলাইটও বলে অনেকে, ঠিক আছে। এবার দেখো, এই যে ব্যাকেলাইট, এটা একটা পলিমার, তাহলে এটার ভিতরেও কয়টা মনোমার আছে? দুইটা। দেখো, এটার ভিতরে দুইটা মনোমার, একটা হচ্ছে, তুমি বলবা স্যার একটার নাম হলো বাকে আর একটা নাম হলো লাইট, এমনটা না। এইটা তৈরি হয় দুইটা মনোমার দিয়ে। কয়টা মনোমার? একটা হচ্ছে ফেনল, নাম কি? আরেকটা হচ্ছে ওই যে আগেরটার মতোই ফর্মালডিহাইড। যাও, তাহলে বলো এটা কয়টা মনোমার দিয়ে তৈরি হলো? কি কি আর কি? ফর্মালডিহাইড। গুড। আরেকটা শিখলেই তাহলে আমাদের কৃত্রিম পলিমার গুলো শেষ। এখন পর্যন্ত যা যা শিখাইলাম বা বুঝাইলাম, এর ভিতরে আরেকটু কথা বললে তোমার আরো সহজ লাগবে। তুমি কি বুঝতে পারতেছো এগুলো পলিমারের নামগুলা? হ্যাঁ, কিছু আমাদের পরিচিত, কিছু কি নতুন। যেমন বাকেলাইট হয়তো অনেকে শুনো নাই, এখন শুনলা, ভালো লাগলো যে এটা সুইচ বোর্ডে ব্যবহার করা হয়। এটা একটা প্লাস্টিক জাতীয় জিনিস। কি জাতীয় জিনিস? প্লাস্টিক। আর এটা কয়টা মনোমার দিয়ে তৈরি হয়? ফেনল আর কি? এরা সবাই রাসায়নিক পদার্থ। এরা সবাই কি পদার্থ? রাসায়নিক পদার্থ, ঠিক আছে। আচ্ছা, আর ছোট্ট আর একটা পলিমারের নাম লিখবো, এটাও খুব পরিচিত। হ্যাঁ, আচ্ছা, আমি এই যেহেতু তুমি পলিথিনটা লিখে ফেলছো, ওটা মুছে দেই। আচ্ছা, মুছবো না, কারণ আছে, ওটার দিকে আর একটু কথা আছে। একটু কষ্ট করে এখানে লিখে দিলাম, আঁকবে না, এখানে হবে না, দেখতে পারবো তো পিছন থেকে। শোনো, আরেকটা নাম হচ্ছে ওই যে বলে না লাইলনের দড়ি। হ্যাঁ, এটা আমাদের, এটা অশুদ্ধ উচ্চারণ, এটা হবে নাইলন। কি হবে? কি হবে? নাইলনের সুতা, দড়ি আমরা ব্যবহার করি না, প্লাস্টিকের যেগুলো আর কি, ঠিক আছে। আবার ব্রাশেও ব্যবহার করা হয়। ব্রাশের ভিতরে যে ছোট ছোট যে দড়ির মতো সুতার মতো থাকে, ওগুলো আসলে এক ধরনের নাইলন। এক ধরনের কি? নাইলন। তাহলে আমরা লাইলন বলি, কথাটা হবে কি বলো? নাইলন। সুতরাং নাইলনের তো অনেক কিছুই ব্যবহার করি, দড়ি আছে, সুতা আছে, নাইলনের কাপড়ও হয়। কি হয়? কাপড়ও হয়। তাহলে ওটা একটা প্লাস্টিক জাতীয় জিনিস, তাই কিনা? তাহলে নাইলন, নাম কি উচ্চারণটা? তাহলে নাইলন একটা কি পলিমার। ওগুলোতে সবচেয়ে বেশি কি তৈরি করা হয়? রশি, দড়ি, কাপড় ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পলিমারটার নাম কি বলো? নাইলন হচ্ছে একটা পলিমার। আমি যে নাইলনের কথা বলতেছি, আসলে নাইলন দুই প্রকারের। নাইলন কয় প্রকারের? নাইলন প্রধানত দুই প্রকারের। এছাড়া নাইলনের অনেকগুলো প্রকার আছে, কারণ এগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, ওগুলো অনেক জটিল জিনিস। তাহলে তোমাকে যেটা বলতে চাচ্ছি, নাইলনের যে পপুলার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে নাইলন 6 আর একটা হলো নাইলন 6/6। মানে অনুপাত আকার যদি বলি, একটা হবে নাইলন 6 আর একটা হবে নাইলন 6/6। তাহলে নাইলনের কয়টা প্রকার? প্রথমত, এছাড়াও অনেক প্রকার আছে, আমি দুটাকে নিয়ে বললাম। তাহলে নাইলনের কয়টা প্রকার আছে? একটা হচ্ছে 6/6, আরেকটা কি 6, বা 6/6, আরেকটা কি 6। তাহলে নাইলনের প্রকার কয়টা? দুইটা। আমি আসলে যাকে নিয়ে কথা বলতেছি সেটা হবে নাইলন 6/6। আমি কাকে নিয়ে কথা বলতেছি এখন? লাইলন বলা যাবে না, কথাটা কি? নাইলন। আচ্ছা, এবার আসো, এটা দিয়ে সাধারণত আমরা দড়ি বানাই, প্লাস্টিকের দড়ি যেটাকে বলে। আচ্ছা, তো কোশ্চেনটা হলো, এই নাইলনও তো একটা পলিমার, তাহলে ওর মনোমার শিখতে হবে না? এই মনোমারটা শিখতে যেয়ে দাঁত ভেঙে যায়, আমার নিজেরও মনে থাকে না। সুতরাং আমার যদি মনে না থাকে, তাহলে তোমাকে তো আরো বেশি বেশি করে কি হবে? পড়তে হবে। তাহলে এটা দুইটা মনোমার দিয়ে তৈরি হয়। কয়টা মনোমার দিয়ে? একটা হচ্ছে, দেখো কি লিখি, অ্যাডিপিক অ্যাসিড। কি লিখলাম? যোগ আরেকটা জিনিস আছে, এটার নাম হলো হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। কথাটার নাম কি? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে এটাও একটা মনোমার, ঠিক আছে। একটু শোনো বাবাজিরা, এই নাইলন এটা কয়টা মনোমার দিয়ে তৈরি হলো? একটা হলো অ্যাডিপিক অ্যাসিড, এটা না হয় সহজ লাগলো, পরেরটা কঠিন, মানে তোমাকে বাসায় গিয়ে বারবার পড়তে হবে, অথবা এমন ভাবে পড়তে হবে যাতে দেখলে কি হয়, মনে পড়ে। তাহলে সবচেয়ে কঠিনটাই কোনটা হবে? নাইলনের। হেক্সামিথিলিন কি?
হেক্সামিথিলিন ডায়ামিন। এদেরকে দিয়ে কি তৈরি হইলো? নাইলন। ঠিক আছে, নাইলনের কয়টা প্রকার হয়? যেটা নাইলন 66, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, শেষ করে দিচ্ছি। এই নাইলন 66 এর খুব বেশি কালার হয় না। দেখবা নাইলনের দড়িগুলা বা সুতাগুলা অনেক রকমের হয়। হ্যাঁ, অনেক রকমের সুতা পাওয়া যায় বাজারে, অনেক কালারের। তো যেটা নাইলন 6 এর অনেকগুলো কালার হয়। ঠিক আছে, আর নাইলন 66 যেটা, এটা কি হয় না, খুব বেশি কালার হয়। ঠিক আছে, আচ্ছা এবার এদিকে মনোযোগ দাও একটু। এই প্রথম দুইটার দিকে একটু তাকাও তো। এখানে এদের মনোমার কয়টা করেছিল? একজন। মানে এখানে ইথিন গুলোই হাজার হাজার ইথিন যোগ হবে, সমস্যা নাই, কিন্তু ইথিন বাদে অন্য কেউ আসবে না। তাহলে দেখো এখানে মনোমার কয় ধরনের? এই দুইটাকে টেক দিছি মানে এখানে এই কথা দেখো। এখানেও দেখো তো ভিনাইল ক্লোরাইড, এটা আলাদা না। এই ভিনাইল ক্লোরাইড যুক্ত হবে অনেকগুলা, যুক্ত হয়ে কি তৈরি হবে? পলিভিনাইল ক্লোরাইড। আমার কথাটা হচ্ছে এই ভিনাইল ক্লোরাইড, এখানে কি ভিনাইল ক্লোরাইড বাদে অন্য কেউ আসছে? সুতরাং এদের দুইজনের ক্ষেত্রে মনোমার কয় টাইপের? তাহলে যে সমস্ত পলিমার এক ধরনের মনোমার দিয়ে তৈরি হয়, কয় ধরনের? তাদেরকে আমরা এই ধরনের পলিমারকে আবার বলা যায় জুতো পলিমার। কি পলিমার? আবার জুতা বলিস না, কি পলিমার বলো? তাহলে এই ধরনের পলিমারকে কি নামে ডাকবো? জুতো পলিমার। কি? জুতা না, জুতো পলিমার। ঠিক আছে, আচ্ছা একটু মনোযোগ দাও। কেন জুতো পলিমার বলছি একটু ব্যাখ্যাটা দাও। তুমি দাঁড়াও, আমি জানি পারবা, তুমি দাঁড়াও। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তুমি লিখতেছো না কেন? আচ্ছা এদেরকে কেন জুতো পলিমার বললাম তুমি আমাকে একটু বুঝাই তো, আমি জটিল কিছু বলি নাই। মানে একই জাতীয় জিনিস দিয়ে তৈরি, অন্য কেউ ভাগ বসায় নাই সেখানে, কি হয় নাই? ও ভালোই বুঝাইতে পারছে, ধন্যবাদ, বসো। এই বাকি নিচের তিনটা খেয়াল করো তো। এখানে কি একজন করে মনোমার আছে না কয় টাইপের? দুই টাইপের আছে না? তাহলে যে সমস্ত পলিমার গুলো একাধিক মনোমার দিয়ে তৈরি হবে, ভিন্ন ধরনের, একাধিক ভিন্ন ধর্মী। তাহলে এখানে যেমন মেলামাইন ছিল, আর কি ছিল? ফর্মালডিহাইড। তাহলে এখানে মনোমার কয় টাইপের? তাহলে এদের সবাইকে বলা হবে ঘনীভবন পলিমার। কি পলিমার? তাহলে নিচের তিনটাকে কি পলিমার বলবো? ঘনীভবন। জায়গা বানায় নিতে হবে। এই তিনটাকে কি নামে ডাকে বলো? ঘনীভবন পলিমার। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো জুতো পলিমার আর ঘনীভবন পলিমার দুই ধরনের। যাদের মনোমার একই টাইপের তারা হচ্ছে কি জুতো পলিমার, আর যাদের মনোমার গুলো দুই তিন রকমের হয় আলাদা আলাদা, তাহলে তারা কি? গুড। তাহলে আমরা পলিমারের কি শিখলাম? প্রকারগুলো শিখে নিলাম। কৃত্রিম পলিমার আর প্রাকৃতিক পলিমার বুঝতে পারছো? এই বক্সটা ইম্পর্টেন্ট, এখান থেকে যদি কিছু আসার মতো হয় এই বক্স থেকে থাকবে ইনশাআল্লাহ। এবার দেখো, এখন এতগুলা পলিমারের মধ্যে আমাদের অর্ধেক ক্লাস শেষ অলমোস্ট। হ্যাঁ দেখো, এই যে কৃত্রিম পলিমারটা আছে না, এগুলোর ভিতরে সবচেয়ে পরিচিত জানো কোনটা? আর বর্তমান আমাদের এই সময়ের এই প্রেক্ষাপটে পলিথিনকে নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে, জানো এটা? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে যে আগামীকাল কয় তারিখ? 1 তারিখ, 1 অক্টোবর থেকে, এগুলো পরে লিখে দিচ্ছি একটু শুনে নাও। তাহলে 1 অক্টোবর থেকে পলিথিন নিষিদ্ধ হচ্ছে সুপার শপগুলোতে। কোন জায়গায়? সুপার শপ বলতে যে একটু উন্নত মানের যে দোকানগুলো আছে না, সেগুলা। তো সেখানে যারা ওই যে বাজার ঘাট করতে যায়, দেখবা একটা সুন্দর ট্রলি নিয়ে ওখানে বাজার ঘাট করে, তারপরে লাস্টে বিল পেমেন্ট করে চলে আসে। তো যাই হোক, ওখানকার যে দোকানগুলো আছে না, উন্নত মানের যে দোকানগুলা, ওখানে এখন থেকে আগামীকাল থেকে পলিথিন ব্যবহার কি করা হয়েছে? নিষিদ্ধ। এখন তুমি বলতে পারো স্যার তাহলে যে কাঁচা বাজার, যেখানে মাংসের দোকান, হ্যাঁ ওগুলো কবে হবে বন্ধ? ওগুলোও বন্ধ করা হবে। ওগুলো বন্ধ করা হবে তার পরের মাসের, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে। নভেম্বরের কয় তারিখ থেকে? 1 তারিখ থেকে। ঠিক আছে, তাহলে এটা সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন হয়ে গেল না? কিন্তু পড়াটা যেহেতু আমার সাথে রিলেটেড, তাই আমি বলে দিলাম। যদিও পড়াটা কিসের? সাধারণ জ্ঞানের। সাধারণ জ্ঞানে বর্তমান বাংলাদেশে কি কি হচ্ছে, এই যে নতুন সরকার থেকে শুরু করে পরীক্ষার আগ পর্যন্ত যা যা ঘটনা হচ্ছে বাংলাদেশে, সারাদিন শুধু ওই নাচ গান এগুলো দেখেন না, দেশের খবরাখবর একটু দেখবেন। তো ওগুলো থেকে দৈনন্দিনকার যে গুরুত্বপূর্ণ নিউজগুলো, সেগুলো কি করে রাখবেন? খাতায় তুলে রাখবেন, কারণ এগুলো থেকেই কোশ্চেন হয়। তাহলে এই যে বর্তমান সরকার, এটা দেখেন আমরা এতগুলা মানুষ, আমি কিন্তু কথাটা কেউ আমাকে বলে দেয় না, আমি নেট থেকেই জেনেছি কথাটা।
হ্যাঁ, এটা গতকালকে নিউজ, আজকের নিউজ। সুতরাং আপনারা কি কেউ দেখছেন এই নিউজটা? তার মানে দেখেন, আপনারা নেট ঘাটাঘাটি করেন অথচ কি করেন না, এগুলো খোঁজ খবর রাখেন। যাই হোক, এটা আপনাদের দোষ না, আমি এটাকে আপনাকে বলতে চাচ্ছি, পড়াশোনার জন্য যদি দেখতে না পারেন এটা ভালো, হ্যাঁ, কিন্তু এটা একটা পড়াশোনার অংশ। আমি কথা শেষ করতেছি, দেখেন তাহলে এই পলিথিন ব্যবহার মানে যেহেতু এটা নিয়ে কিছু কথা হচ্ছে, তাই এবার কোশ্চেন প্যাটার্নে এই পলিথিন নিয়ে কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এবার দেখেন আমরা কিভাবে এই পলিথিন তৈরি করতে হয় সেটা শিখবো, কিভাবে বাণিজ্যিক ভাবে পলিথিন তৈরি করে সেটা আমরা শিখবো। ঠিক আছে, এখন দেখেন পলিথিন তৈরি করার পদ্ধতি, পলিথিন তৈরি করার পদ্ধতি। তো এটা লেখার আগে সাইডে, দুই সাইডে লিখে নেন ছোট্ট করে, পলিথিন। হ্যাঁ, পলিথিন কৃত্রিম পলিমার না? একটা কথা বলে দেই, এই কৃত্রিম পলিমার গুলো প্রাকৃতিক পলিমারের থেকে বেশি মারাত্মক। যতগুলো কৃত্রিম পলিমারের নাম এখানে আমি লিখেছি, এই কৃত্রিম পলিমার গুলো কখনো পচে যায় না, কি হয় না? তাই এগুলো পরিবেশে যেভাবে রেখে দিবেন ওইভাবেই থাকবে, এবং পরিবেশের জন্য ব্যাপক ক্ষতি করে। আমাদের যে ইকোসিস্টেম, আমাদের যে বাস্তুতন্ত্র, তার কি করে? ব্যাপক ক্ষতি করে থাকে। কারা? কৃত্রিম পলিমার। ঠিক আছে, তাহলে আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন। এই যে কৃত্রিম পলিমার গুলো আছে, সেগুলো শুধু পরিবেশেরই ক্ষতি করে না, আমার আপনার শরীরে ক্যান্সার, আরো জটিল জটিল রোগ তৈরি করতে পারে। তাই এর জন্যই সরকার এই সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে। এটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে না? তাহলে আমরা জানতে পারলাম যে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আপনি বলতে পারেন, স্যার তাহলে প্লাস্টিকের তো সবই বাদ দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো রাতারাতি সম্ভব না, ধীরে ধীরে স্টেপ গুলো নিতে হবে, তাই কিনা? গুড। তার মানে প্লাস্টিক জাতীয় আমরা যত পণ্যগুলো ব্যবহার করি, এটা একদিক থেকে পরিবেশের জন্য খারাপ, আরেক দিক থেকে আপনার নিজের শরীরের জন্য কি খারাপ, প্রাণীকুলের জন্য খারাপ। যাই হোক, তাহলে পলিথিন নিয়ে দুটা কথা সাইডে লিখে নেন। সুপার শপগুলোতে কয় তারিখ থেকে পলিথিন নিষিদ্ধ? 1 তারিখ থেকে। এটি ঘোষণা আসছে, বাস্তবায়ন হয়নি এখনো। আর 1 নভেম্বর থেকে কোন জায়গায় হবে? কাঁচা বাজারে। ঠিক আছে, এই দুটা কথা সাইডে লিখে নেন। পলিথিন নিষিদ্ধ করা হলো কয় তারিখ থেকে? দুইটাই 1 তারিখ। একটা হচ্ছে 1 অক্টোবর, 1 নভেম্বর। অক্টোবর কোন জায়গায়? সুপার শপে। আর নভেম্বর থেকে? কেন নভেম্বর একটু টাইম দিল বলো তো? কারণ মানুষজন যেন একটু সচেতন হয়, এর মাঝে যেন বিকল্প কিছু ব্যবস্থা করতে পারে। টিস্যু ব্যাগটাও এক ধরনের ওই যে প্লাস্টিক জাতীয় জিনিস, পলিথিন, পলিথিনেরই আর চাচাতো ভাই। এটা ওটা বলে শুধুমাত্র, হয় না, ওটা পচে না, ওটাও এক ধরনের প্লাস্টিক, ওটাও এক ধরনের পলিমার। ঠিক আছে, কৃত্রিম পলিমার। ওগুলো বলে পচবে, কিন্তু আসলে খুব বেশি পচে না। ঠিক আছে, নামে মাত্র টিস্যু ব্যাগ বলা হয়, টিস্যু ব্যাগটাও কিন্তু ওই প্লাস্টিক জাতীয় জিনিস। ঠিক আছে, ওটাও এক ধরনের কৃত্রিম পলিমার। কি পলিমার? তাহলে তুমি যদি বলো যে স্যার পলিথিনের পরিবর্তে তাহলে টিস্যু ব্যাগ ব্যবহার করি, ওটাও কিন্তু খারাপ, ওটাও কিন্তু কি খারাপ। তাহলে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে পাটের জিনিস ব্যবহার করা। কিসের? কারণ পাট পচে যাবে, পাট কি হয়ে যাবে? পচে যাবে। পাট একটা প্রাকৃতিক পলিমার না? এটা যদি আপনি ফেলে দেন, এটা পরিবেশের জন্য উপকারী। ঠিক আছে, পচে গিয়ে পরিবেশের জন্য সার তৈরি করবে, মাটির জন্য কি তৈরি করবে? সার। ওগুলো আমরা বলি জৈব সার। কি সার? এটা নিয়ে সামনে আলোচনা আছে। তাহলে দেখেন পলিথিন তৈরি করা শিখি। তাহলে পলিথিন কাকে দিয়ে তৈরি হয়? ইথিনকে দিয়ে। তাহলে শুরুতে কাকে নিব বলেন? দেখেন, এই ইথিন যে আপনি নিলেন, কয়টা নিবেন? একটা? অসংখ্য। তাই আমি সামনেটা কি দিলাম? এন। আগে বিকেটা বুঝে লিখেন না। দেখেন, তো এই ইথিন আপনি বলতে পারেন স্যার তাও আপনি বলে দেন কতগুলো অণু নিব, কতগুলো কি নিব? এন মানে আমি জানি না কতগুলো অণু নিচ্ছি। সুতরাং আমরা সাধারণত বই পুস্তকে যেটা পাই যে 400 থেকে 2000 পর্যন্ত একটা বিক্রিয়ার জন্য কি নেওয়া যায়? অণু নেওয়া যায়। 400 থেকে কয় পর্যন্ত? তাহলে ইথিনের কতগুলো অণু নিব? 400 থেকে 2000। এটা আসলে সংখ্যাটা নির্দিষ্ট নয়, তবে এখানে যে এন লিখলাম, তার মানে এন দ্বারা বোঝাচ্ছে সেটা 400 হতে পারে, তারপরে 500 হতে পারে, 2000 হতে পারে, 1800 হতে পারে, বুঝছেন? তাই এটা নির্দিষ্ট করে বলা যাবে না এটা কত সংখ্যা নিয়েছি। তবে যদি আপনি বলতে চান নির্দিষ্ট করে তাও, তাহলে সেটা কত হবে? 400 থেকে 2000 অণু। 400 থেকে 2000, সেটা কি? ইথিন। এক একটা ইথিনকে এক একটা অণু বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখেন এই ইথিন থেকে আমরা কি তৈরি করে ফেলবো? পলিথিন। তাহলে পলিথিন তৈরি হয়ে গেল। এই পলিথিন যে তৈরি হইলো, তাহলে এই পলিথিন তৈরি হওয়ার পর এটা কোথায় দিব? এন দিব কোথায়? তাহলে আপনি বলতে পারেন স্যার তাহলে তৈরি করেই ফেললেন, আর কি পড়াবেন এখানে? ইথিন নিছিলেন, কি তৈরি হইলো? পলিথিন। এটা একটা পলিমারকরণ বিক্রিয়া না? আচ্ছা, এবার দেখো এই ইথিন, এটার একটা সংকেত আছে
CH2 ডবল বন্ড, এটা ইথিনের সংকেত, এটা একটা ইথিনের সংকেত। কটা ইথিনের সংকেত? এরকম আপনি কতগুলো ইথিন নেবেন? 400 থেকে 2000 বা আরো বেশি কম বেশি হতে পারে, সংখ্যাটা কি নয়, নির্দিষ্ট নয়। খেয়াল করো, এটা তো বাংলা কথা লিখছি, এটা ইথিনের সংকেত, এটা ইথিনের কি? তাহলে আমি যখন পড়াশোনা করতাম 9 এইভাবে করতাম, CH2 দুইটা হাত, CH2, এই ডবল বন্ড কে বলা? বন্ড মানে বন্ধন বা হাত। হ্যাঁ, আমরা 9 যখন পড়ছি তখন এইভাবে পড়ছি, দুইটা বন্ধন মানে দুইটা হাত। কয়টা হাত? তাহলে এই সাইডে একটা কার্বন, এই সাইডে একটা কার্বন, এরা আসলে বন্ধনে আবদ্ধ হয়। কয়টা করে বন্ধনে? দুইটা করে। তাহলে আপনি এইভাবে পড়বেন, CH2 দুইটা হাত CH2, অথবা CH2 ডবল বন্ড CH2। এটা কার সংকেত? দেখেন তো, এটা তো ইথিনের একটা সংকেত লিখে দিলাম, তাই কি না? এটাকে আরেক চেহারা লেখা যায়। এখানে কার্বন কয়টা আছে? কয়টা কার্বন? তাহলে C2 দিলাম। আর হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন কয়টা আছে? তাহলে কি লিখবো? H। এটাও কার সংকেত? ইথিনের সংকেত। তাহলে ইথিনের দুই রকম সংকেত পাইলেন না? এটাও ইথিনের সংকেত, এটাও কার? ইথিনের সংকেত। ঠিক আছে, বুঝতে পারছো? এইটাকে দেখে দেখি আমি এটা বানাইলাম, তাই কি না? আর এই যে বন্ধন, এখানে বন্ধনটা আছে কিন্তু উল্লেখ নাই। কি নাই? উল্লেখ নাই, লুকায়িত আছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা ইথিন দিয়ে বিক্রিয়াটা শুরু করব। কাকে দিয়ে শুরু করব? আর বিনিময়ে কি পাবো? এইবার দেখো, এটা বাংলা লিখছিলাম না, তুমি বাংলা মুছিও না, বাংলা থাকো, সমস্যা নাই, বা তার নিচে লিখতে পারো। দেখো এখানে কয়টা বন্ধন ছিল? আসলে আমি কিন্তু তিনটা জিনিস দিয়ে বিক্রিয়া আরম্ভ করি নাই, একই কথা। এটা যে কথা, এটা যে কথা, এটা আমি তোমাকে তিনটা চেহারা দেখাইলাম, কিন্তু বিক্রিয়া কি তিনজনকে দিয়ে হবে না যে কোনো একজনকে দিয়ে? আচ্ছা, তো দেখো এখানে CH2 বন্ধন কয়টা ছিল? এই বিক্রিয়া হওয়ার পরে চেহারা একই থাকবে, চেহারা একই থাকবে। বন্ধন কয়টা ছিল? দুইটা। হয়ে যাবে কয়টা বন্ধন? এখানে কয়টা ছিল? এখানে কয়টা হয়ে গেল? তাহলে বলতে পারো স্যার, বাকি যে একটা বন্ধন ভাঙলো সেটা কোথায় গেল? সেটা অর্ধেক যায় এইদিকে, বাকি অর্ধেক এইদিকে। এখানে কয়টা বন্ধন ছিল গো? দুইটা না? তার মানে দুইটা ভেঙে একটা অর্ধেক গেছে এইদিকে, বাকি অর্ধেক কোন দিকে? এইদিকে। এখন এটার নামই হলো পলিথিন। এটার নামই কি? তাহলে এটা হলো ইথিনের সংকেত, এটা কার সংকেত? তবে দুটো কি আকাশ পাতাল তফাৎ আছে? একটু তফাৎ। এখানে বন্ধন ছিল দুইটা, এখানে কয়টা দিছো? একই চেহারা না? সেই একটাই দুই দিকে একটু একটু করে দিয়ে দিছি। ক্লিয়ার? আর তাহলে এমটা কোথায় দেবো এখন? তাহলে এটা কার সংকেত? খুব কঠিন লাগলো পড়াটা? কঠিনের কি দেখলা তুমি? কেবল শুরু হইলো। দেখো তোমাকে আমি গল্পে পড়াচ্ছি দেখে তোমাকে তার জন্য ভুলে যাও, বাচ্চা ছেলের মতো। দেখবা বাচ্চারা যখন কান্না করে, মায়ে কিছু একটা দিয়ে তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করে। ঠিক আছে, তো আমি তোমাকে ওইরকমই চেষ্টা করতেছি, ভুলিয়ে রাখার, যে আসলে জিনিসটা সহজ, আসলেই সহজ। তাহলে কি তৈরি হলো বলো? ইথিন থেকে কি বানাইলাম? পলিথিনের সংকেত দেখলে চিনতে পারবা? আচ্ছা, এটা দেখলে চিনতে পারবা? গুড। দেখো এই বিক্রিয়াটা এমনি এমনি হয় না, এরা তো যুক্ত হবে। কি হবে এরা? কয় হাজার অণু নিছো? 2000। তাহলে এরা তো যুক্ত হবে কিনা? যুক্ত হয়ে এরা বড় অণু তৈরি করবে। কি অণু তৈরি করবে? তাহলে বলো তো, মনোমার কি বড় না মানে পলিমার বড়? পলিমার বড় না? কারণ এটা তো বড়, অনেকগুলো অণু আছে এর ভিতরে। তো যখন এরা ছোট ছোট ছিল, এটা তো যুক্ত হবে। তো যুক্ত করার জন্য অনেক তাপমাত্রা দিতে হয়। তাপমাত্রা লাগবে 200 ডিগ্রি। কয় ডিগ্রি? মানে এই বিক্রিয়াটা হওয়ার জন্য কয় ডিগ্রি তাপমাত্রা লাগবে? মানে বিক্রিয়াটা এমনি এমনি হয় না। কয় ডিগ্রি তাপমাত্রা লাগবে? 200 ডিগ্রি। গুড, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। বুঝছো? বিক্রিয়াটা হইতে কয় ডিগ্রি তাপমাত্রা লাগে? ক্লিয়ার? এবার দেখো এখানে কিছু চাপ লাগবে। কি লাগবে? এদেরকে চাপ দিতে হবে, না হলে তারা যুক্ত হবে না, তাই কি না? এক একটা ইথিনকে তো যুক্ত করতে হবে, এর জন্য চাপ দিতে হবে প্রচুর। আর সেই চাপটা হচ্ছে 1000 থেকে 1200। কত? 1000 থেকে 1200 ATM, অ্যাটমসফিয়ার বলা হয় না? এটা বায়ু চাপের একটা একক। আচ্ছা, খেয়াল করো, তাহলে তাপমাত্রা কত লাগবে? চাপ কত লাগবে? 1000 থেকে 1200 ATM চাপ লাগবে। ক্লিয়ার? এত চাপ এবং তাপ দিতে হবে, তাহলে বিক্রিয়াটা শুরু হবে। কিন্তু দেখো বিক্রিয়াটা এত দুষ্টু যে এখনো বিক্রিয়াটা হচ্ছে না। এত কিছু দেওয়ার পরে বিক্রিয়াটা কি হচ্ছে না? হচ্ছে না। তো এর জন্য কিছু প্রভাবক লাগে। কি লাগে? মানে যে বিক্রিয়াটা হইতে সাহায্য করে, যে বিক্রিয়াটা হইতে কি করে? সাহায্য করে। তাহলে এখানে আমরা একটা অক্সিজেন নামক একটা প্রভাবক ব্যবহার করব। কি প্রভাবক?
তাহলে এই পুরো বিক্রিয়া কি কি লাগতেছে বুঝতে পারছো? তাপমাত্রা কয় ডিগ্রি, চাপ কতটুকু, এটিএম, আর প্রভাবকটার নাম কি? অক্সিজেন প্রভাবক ব্যবহার করা হয়। আসলে বিক্রিয়াটা এখানেই শেষ। এভাবেই এই জিনিসটা তৈরি হবে। এতগুলো জিনিস যদি দাও তাহলে বিক্রিয়াটা কি হবে? তৈরি হবে, এই জিনিসটা সম্পন্ন হবে। এখন আসো, তুমি বলতে পারো কান্না করো না, কান্না করো না, খেলা করো। মানে এখনো কি হয়নি, শেষ হয়নি বিক্রিয়াটা। এই যে প্রভাবকটা তুমি ব্যবহার করলা, কি করলা? এই প্রভাবক যদি অক্সিজেনটাকে ব্যবহার করা হইতো, আগে অনেক আগে ব্যবহার করা হইতো শুরুর দিকে, কিন্তু বিজ্ঞানীরা এর বিকল্প একটা ব্যবহার করছে। এর বিকল্প দুইটা একসাথে না, এর কি বিকল্প? এটা নাম হচ্ছে TiCl3, টাইটেনিয়াম। টিআই মানে টাইটেনিয়াম, টিআই মানে কি, আর সিএল মানে ক্লোরিন। এই ক্লোরিন কয়টা আছে? 3 মানে ট্রাই, 3 মানে কি, তাহলে হবে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড। টাইটেনিয়াম, এটার নাম কি বলো? এটা কার বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে? এটা লেখো, আমি বুঝাচ্ছি। শেষ, কথা শেষ। তাহলে বলো, এই পলিমারকরণ বিক্রিয়ায় মানে পলিথিন তৈরির বিক্রিয়ায় প্রভাবকের মেইন প্রভাবকের নাম কি? অক্সিজেন। এটা আগে ব্যবহার করা হইতো, কিন্তু বর্তমানে অক্সিজেনের পরিবর্তে কোনটাকে ব্যবহার করা হচ্ছে? টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড। আস্তে আস্তে পড়ো, টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড। এখন প্রশ্নটা হলো, এটা কেন ব্যবহার করা হচ্ছে? এমনি এমনি তো করতেছে না, কি সুবিধাটা কি মনে রাখবা। এই টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করলে এত চাপ লাগে না। কি লাগে না? তুমি যদি অক্সিজেন ব্যবহার করো তাহলে চাপ কিন্তু দিতে হবে, বুঝছো? কিন্তু টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করার সুবিধাটা হচ্ছে, এই বিক্রিয়াতে তো এত চাপ দেওয়াটা অনেক কষ্টকর, কষ্টসাধ্য ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার। তাই আমরা টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করলে এত চাপ লাগে না, অল্প চাপে এই বিক্রিয়াটা কি হয়ে যায়? সম্পন্ন হয়ে যায়। তাহলে এটা একটা সুবিধা না? তাহলে বর্তমানে অক্সিজেনের পরিবর্তে কোনটা ব্যবহার করা হচ্ছে? কেন করা হচ্ছে? যাতে করে চাপটা কম লাগে, যাতে করে কিটা কি লাগে, চাপটা কম, মানে তোমার খরচপাতি কিছুটা কি আসলো, কমে আসে। তাহলে বুঝতে পারছো, এই পুরো বিক্রিয়াটাকে বলা হয় পলিথিন তৈরির বিক্রিয়া। কি বিক্রিয়া? শুরু হলো ইথিনকে দিয়ে, কি পাইলাম? পলিথিন পেলাম। আর এটা এমনি এমনি হয় না, যা যা লাগে সেগুলো লিখছি। ক্লিয়ার? সবার মাথায় ঢুকছে? গুড, শেষ, এই পয়েন্ট শেষ। এবার আসলে পলিথিন যে নিষিদ্ধ করা হলো এই বিষয়ে আমরা একটা জেনে রাখলাম, সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন এটা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে জানবো, সেটা হচ্ছে, এটুকু তোলা শেষ সবার? না, কেন? তুলো। তুমি এন দাও না কেন? এখানে এন দাও। আচ্ছা, পরে পাশের জনের কাছ থেকে একটু তুলে নিও, ঠিক আছে? তাহলে এটা কি বিক্রিয়া বলো? এটা এক ধরনের পলিমারকরণ বিক্রিয়া না? মুছে দিলাম ভাইয়া। হ্যাঁ, পরে একটু তুলে নিও তুমি। আচ্ছা, বলছিলাম না বিভিন্ন ধরনের যে তন্তু আছে, তন্তু মানে সুতা টাইপের কিছু, তাই না? ওগুলোকে আমরা ফাইবার বলতে পারি, আঁশ বলতে পারি। কি বলতে পারি? একটু বুঝো, আমরা এখন তন্তুদেরকে নিয়ে পড়াশোনা করবো। তন্তু তো এক ধরনের কি পলিমার। এই বিভিন্ন ধরনের তন্তু পাওয়া যায় না? তন্তু দিয়ে তো কাপড়টা বানাইছে, তাই কিনা? তার মানে তন্তু ছাড়া আমরা কোনো বস্ত্র বা কাপড় বানাতে পারতাম না। আচ্ছা, তাহলে এখন আমরা একটু তন্তুর প্রকার নিয়ে আলোচনা করবো। আসলে বাজারে কত ধরনের তন্তু পাওয়া যায়, বা আমাদের জানাশোনা যে কত ধরনের তন্তু আছে। তন্তু জিনিসটা কি বোঝে না? এই তুমি যে বেল খাও, বেল খাইছি না আমরা, বেল? আচ্ছা, এই বেলের ভিতরে কিন্তু আঁশ থাকে। কি থাকে? যেটাকে আমরা রাফেজ বলি। কি বলি? ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম। তো কোশ্চেনটা হলো, ওই যে আঁশ জাতীয় জিনিসটা ছিল, ওইটা তো আমরা খাই এবং আমাদের খাবার হজমে তারা সাহায্য করে, কিন্তু ওই বেলের আঁশ দিয়ে কি তুমি সুতা বানাইতে পারবা? তাহলে তুমি বলতে পারো, স্যার তাহলে আপনি কোন তন্তু নিয়ে পড়াশোনা করাবেন? ওটাও তো একটা তন্তু। ওটা কি ছিল? তন্তু ছিল না? আবার আম খাই না আমরা, আম? তো আম খাওয়ার পরে আমের ভেতরে যে ছোবড়া ছোবড়া থাকে না? তাহলে এই দুষ্টামি করিও না। তাহলে আমের ভেতরে কি থাকে? ছোবড়া ছোবড়া যে জিনিসটা থাকে, সেটাও কি? ওটা তো একটা আঁশ বা তন্তু। তাই বলে ওটাতে সুতা বানানো যায়? আমরা ওই ধরনের তন্তু নিয়ে পড়াশোনা করব না, আমরা এমন তন্তু নিয়ে এখন পড়াশোনা করব যাদেরকে দিয়ে সুতা বানানো যায় এবং যেগুলো দিয়ে কাপড় বানানো যায়। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা সেই তন্তুর ক্লাসিফিকেশন করব। ওটা একটু বেশি ভালোবাসি তো, যে বলে না বেশি আদর করলে বাদর হয়ে যায়, বিষয়টা এরকম হয়েছে। হ্যাঁ বলো, কি হয়েছে?
আচ্ছা ঠিক আছে ওকে, ইটস ওকে। আচ্ছা ওকে। আচ্ছা এই তাহলে আমরা শুরু করি। তন্তুর প্রকার কি পড়বো? তন্তুকে আমরা কি বলতে পারি? ফাইবার। কি বলতে পারি? ফাইবার বা আঁশ বলতে পারা যায়। কি বলা যায়? আঁশ। একই কথা, ফাইবার, তন্তু, আঁশ একই কথা। আর এই তন্তু দিয়ে সুতা বানাই, সুতা দিয়ে কি বানাই? কাপড় বানাই। আচ্ছা দেখো, এই তন্তুকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাকৃতিক, কি বলো? প্রাকৃতিক। আরেকটা কি হবে? দেখো, প্রাকৃতিক যে তন্তুগুলো পাওয়া যায়, প্রাকৃতিক যে তন্তুগুলো পাওয়া যায় সেগুলো তিন ক্যাটাগরির হবে। কয় ক্যাটাগরির হবে? তিন ক্যাটাগরি। দেখো, একটা হচ্ছে প্রাণী থেকে পাবো। কোত্থেকে পাবো? মানে সুতা বা তন্তু, এরা প্রাকৃতিক কয় ক্যাটাগরি হবে? আচ্ছা, তাহলে একটা পাবো কোন জায়গা থেকে? আরেকজন আছে যাদেরকে পাবো আমরা উদ্ভিদ থেকে। তাহলে কোন জায়গা থেকে পাবো বলো? আরেক ধরনের তন্তু আছে যাদেরকে পাওয়া যায় খনি থেকে। কোথা থেকে পাওয়া যায়? খনি, বুঝো তো? মানে মাটির নিচ থেকে পাওয়া যায়, এগুলো হলো খনিজ তন্তু। সবাই মুরব্বী হয়ে যাচ্ছ না? মুরব্বী। খনিজ তন্তু। কি তন্তু বলো? খনিজ তন্তু। আচ্ছা, কৃত্রিম তন্তুকে একটু পরে জানবো। হ্যাঁ, আমরা আগে প্রাকৃতিক গুলো শেষ করে নিই। এই তন্তুটা পড়লেই 80% ক্লাস শেষ হবে। পরে টুকিটাকি কয়েকটা এমসিকিউ বলে দেব। দেখো, তো এই তন্তুর ভিতরে কয় ভাগে ভাগ করলাম? কি কি? খনিজ তন্তু মানে এগুলো থেকে হবে, প্রাণী থেকে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো, প্রাণী থেকে পাওয়া যায় এইরকম একটা তন্তুর নাম বলো তো? রেশম তন্তু। এই রেশম তো একটা পোকা, সেখান থেকে আমরা কি পাই? রেশম তন্তু পাই, সেটা দিয়ে আমরা কাপড় বানাই, তাই কিনা? কিন্তু পাইলাম কোন জায়গা থেকে? পোকা থেকে। তাই এটা কার মধ্যে পড়বে? তাহলে রেশম এক ধরনের প্রাণীজ তন্তু। কি তন্তু? রেশম কি জাতীয় তন্তু? প্রাণীজ তন্তু। কেননা রেশম পোকা থেকে পাওয়া যায়। তাহলে রেশমকে নিয়ে কয়েকটা কথা লিখবো। রেশমকে নিয়ে কি লিখবো? কয়েকটা কথা বলছিলাম না, পরে বলবো। দেখো, এই রেশমকে বলা হয় যত ধরনের তন্তু পাওয়া যায় প্রাকৃতিক ভাবে যত ধরনের আঁশ পাওয়া যায় তাদের ভিতরে রেশম তন্তুটাকে বলা হয় তন্তুদের রানী। কি বলা হয়? তাহলে তন্তুদের রানী বলা হয় কাকে? তুমি লেখো, আমি বুঝাবো। তাহলে তুমি রেশমের পাশে ছোট্ট করে রানী লিখে রাখো। কি লিখে রাখো? তাহলেই বুঝতে পারবা এটাকে তন্তুদের রানী বলা হয়। ঠিক আছে বেটা? এখন দেখো, তাহলে এই রেশম এটা পাওয়া যাচ্ছে প্রাণীজ থেকে। কোত্থেকে? পরীক্ষা অনেকভাবে আসতে পারে। রেশম কি জাতীয় তন্তু? প্রাণীজ তন্তু। রেশম কি জাতীয় তন্তু? প্রাকৃতিক তন্তু, তাই না? আচ্ছা, রেশমকে তন্তুদের কি বলা হয়? আচ্ছা, কোশ্চেনটা হলো জানো কেন বলে? কারণ এই যে রেশম সুতাটা আছে না, এখান থেকে অনেক ধরনের কালার তৈরি হতে পারে। প্রায় 300-র বেশি কালার। 300-র বেশি কি তৈরি হতে পারে? বিভিন্ন কালারের রেশমের যে সিল্কের কাপড় পাওয়া যায়, বুঝছো? এটা দামি হয় অনেক, সবার কেনার সাধ্য হয় না। তো এই যে রেশম, এখান থেকে যে কাপড়টা তৈরি হয় এগুলো অনেক কালারের হতে পারে। রেশম তন্তুগুলো অনেক কালারের। কয় কালারের বলছি? 300-র বেশি কালার পাওয়া যায়। ঠিক আছে, তো এর জন্য এত সুন্দর বৈচিত্র্যের জন্য এটাকে তন্তুদের কি বলা হয়? রানী বলা। আরেকটা কথা হচ্ছে, এই যে তন্তুটা আছে না, এই তন্তুটা যতগুলো তন্তু শিখবা প্রাকৃতিক, তাদের মধ্যে অনেক শক্ত। অনেক কি? শক্ত। তাহলে তন্তুদের রানী বলা হইলো। এর কালার কত ধরনের হতে পারে? 300-র বেশি। আর হচ্ছে এটা হলো অনেক শক্ত প্রকৃতির একটা তন্তু। কি প্রকৃতির? শক্ত। তাহলে আরেকটা কথা লেখো, এটা হবে অনেক শক্ত। আচ্ছা, আর ও যে একটা সুন্দর একটা কথা কোশ্চেন করছিল শুরুর দিকে, যে স্যার তাহলে এটা তো একটা পোকা, কিভাবে বানানো হয় একটু গল্পটা শুনান, শর্টকাটে শুনে নাও। যে দেখবা আমাদের যে রেশম ইটা যে আছে, ওখানে রেশম ভবন বলা হয়, তো ওখানে সামনে দেখবা অনেকগুলো ছোট ছোট গাছ লাগানো আছে না? গাছগুলো দেখবা পাতা থাকে, সুন্দর পাতা হয়, সবুজ পাতা। তো ওগুলো আসলে তুত গাছ। কি গাছ? তুত গাছ। তুত। হ্যাঁ, তো সেই তুত গাছের পাতাটাই রেশম পোকার মেন খাবার। রেশম পোকার কি খাবার? মেন খাবার। তো ওই পাতাগুলো ওখানে চাষ করা হয়। আমি আগে ভাবতাম ওইটাই মনে হয় রেশম। হ্যাঁ, এটা আমি আগে ভাবতাম। তো ওই পাতাগুলোকে কাটার পর
তারপরে সেগুলো নিয়ে ওই একটা রুমের ভিতরে সুন্দর একটা তাপমাত্রা থাকে ওই রুমের ভিতরে, তো সেখানে ওই পাতাগুলোকে ছিটিয়ে দেওয়া হয় একটা পাত্রের উপরে, ওখানে পোকা থাকে, ওই পোকাগুলো ওই পাতাগুলো খেয়ে খেয়ে বড় হয়, কি হয়, বড় হয়। তারপরে 20-25 দিন পরে সেগুলো থেকে এক ধরনের গুটি ছাড়ে, কি ছাড়ে, গুটি, গুটি, হ্যাঁ গুটি ছাড়ে, সেগুলো দেখতে অনেকটা সোনালী কালার এই টাইপের, হ্যাঁ। তো সেই গুটিগুলো থেকে পরবর্তীতে সুতা বা ওই তন্তুগুলো বের করা হয়, তারপরে সেগুলো মানে বড় কোনো মিলে নিয়ে গিয়ে বা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে সুতা বানানো হয়, ঠিক আছে। আচ্ছা, এই প্রসেসটা অনেক জটিল। তো সেখানে মূলত যে পোকাটা ব্যবহার করা হয় ওই পোকাটার নাম কি, রেশম পোকা। ওইটাকে আরেকটা নামে ডাকে, ওইটার নাম হচ্ছে পলু পোকা। কি পোকা? তাহলে রেশম পোকার আরেকটা নাম কি, মানে এই এই সাইডে কথাগুলো লিখে নাও, পোকাটার নাম কি? তাহলে এই পোকা থেকে আমরা কি পাই, রেশম সুতাটা পাই, পেয়ে থাকি, তাই কি না? আচ্ছা, ও তোমাকে একটা কথা বললাম না, এই পলু পোকা একটা কিছুদিন পরে 20-25 দিন পরে একটা কি তৈরি করবে, গুটি। সেই গুটিটাকে বলা হয় কোকুন। কোকুন কি বলা হয়? ওই রেশমের যে গুটিটা তৈরি হয় সেখান থেকে তো সুতাটা আমি বানাবো, তো সেই গুটিটাকে বলা হয় কোকুন। কি বলা হয়? তাহলে গুটিটার নাম কি? এগুলো অতটা ইম্পর্টেন্ট এমসিকিউ নয়, বুঝছো, তাও তোমাকে জানিয়ে রাখতেছি তোমার জন্য, এবং গল্পে গল্পে পড়াচ্ছি যাতে করে বেশি মনে থাকে। দেখো, তাহলে রেশম নিয়ে এই কটা কথা বললে জানলেই চলবে। আর মজার বিষয়টা হলো এই রেশম একটা প্রাণী থেকে তৈরি হয়েছে না, কারণ এটা পোকা থেকে তৈরি হয়েছে রেশম সুতাটা। মনে রাখবা, যারাই প্রাণী থেকে, যে তন্তুগুলো প্রাণী থেকে তৈরি হবে, কোন জায়গা থেকে, প্রাণী থেকে, ওই তন্তুর ভিতরে অবশ্যই কোনো না কোনো আমিষ থাকবে। কি থাকবে? আমিষ। কারণ প্রাণীর শরীরে কি থাকে, আমিষ। আর বিভিন্ন পোকামাকড়ের শরীরে তো অবশ্যই কি থাকবে, আমিষ থাকবে। তো সুতরাং রেশম তন্তুটা এক ধরনের আমিষ থেকে তৈরি হয়। কি ধরনের তৈরি হয়? সেই আমিষটার বা প্রোটিন, আমিষ মানে কি জানো, প্রোটিন, সেই আমিষটার নাম হচ্ছে ফাইব্রেয়ন। নাম কি? এইটাই লাস্ট কথা। তাহলে এই রেশম তন্তুটা কোন ধরনের আমিষ থেকে তৈরি হয়? ফাইব্রেয়ন আমিষ। কি আমিষ? ফাইব্রেয়ন, প্রোটিন বা আমিষ, একই কথা না? আর প্রোটিন তৈরি হয় কি দিয়ে? নাইট্রোজেন দিয়ে, পড়েছিলাম। অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, শিখছিলাম এই কথাগুলা। আচ্ছা, কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচে দিলে যেন পারো। খালি প্রোটিন মানে যে খালি প্রোটিন এমনটা না, প্রোটিন মানে অ্যামিনো অ্যাসিড। কি অ্যাসিড? দেখি কে কেমন পারো এমসিকিউ, তো বোঝা যাবে। শোনো, তাহলে রেশমকে নিয়ে যে কটা কথা বলছি বুঝতে পারছো? এই যে লিজেন্ড, আপনি দাঁড়ান না, ওরে ও তো লিজেন্ড এমনিতে নাম দিছি। দুষ্টামি করিও না, বুঝছো, দুষ্টামি করলে অন্যের সমস্যা হয় না। দুষ্টামি করা ভালো, বেশি করা ভালো না। যারা বেশি দুষ্টামি করে ফেলে তখন তাদেরকে আমরা কি বলি? হ্যাঁ, এই তো ভালো হয়েছে। এদিকে তাকাও, তাকাও, তাকাও। এটা সত্যি কথা, আমি এটাই বলতে চাচ্ছিলাম। না, যাই হোক, তাকাও। এবার বলো, রেশমকে নিয়ে কি কি জানলা? যা যা জানলা তাই বলো একটু, তুমি একটু জোরে জোরে বলো। রেশমকে তন্তুদের কি বলা হয়? রেশম কি নরম না শক্ত হয়? যতগুলো তন্তু আমরা শিখবো তার ভিতরে কেবল কোন কয়টা তন্তুর নাম শিখলাম? কেবল একটা। এটা একটু তুলনামূলক কি হয়, শক্ত। আচ্ছা, এই রেশম এক যে পোকা থেকে তৈরি হয় সেই পোকাটার নাম কি? গুড বয়। এবার আসো, এই রেশম যে পোকাটাতে, পোকাটা তো কিছুদিন পর একটা গুটি ছাড়ে, গুটি, সেই গুটিটার নাম কি? কোকুন। উকুন বললো না আবার, কি নাম কি? কোকুন। আচ্ছা, আর এই যে রেশম তন্তুটা, ফাইনালি যেটা তন্তুটা তৈরি হবে, আঁশ যেটা তৈরি হবে, ওইটা মূলত কি, এক ধরনের আমিষ। সেটা কোন জাতীয় আমিষ দিয়ে তৈরি হবে? ফাইব্রেন। তাহলে রেশমকে নিয়ে আমরা অনেকগুলো কথা জানছি, দয়া করে শিখে নিবা। ধন্যবাদ, বসো, পদ্মা নদী বসে যাও। আচ্ছা, এবার আসো, তাহলে রেশম একটা কি তন্তু, প্রাণীজ। এইটা মুছে দেই, তার নিচেই লিখবা এই বিভিন্ন ভেড়ার পশম আছে না, পশম গুলো তো তন্তু। পশম গুলো কি? ভেড়াকে বলা হয় মেষ। কি বলা হয়? তাহলে মেষ, মেষ বা ভেড়ার যে তন্তু গুলো পাওয়া যাবে ওগুলো তো প্রাণী থেকেই পাবো আমরা। তাহলে প্রাণীর ওখানে কয়টা উদাহরণ শিখলাম? দুইটা। একটা হচ্ছে রেশম, আর এটা কি? পশম। যে কারোর পশম, যে কারোর পশম, সেটা কি জাতীয় তন্তু? প্রাণীজ তন্তু। তো আমরা শিখবো মেষের পশম। কার পশম? মেষ মানে ভেড়ার পশম। তাহলে আরেকটা উদাহরণ আমরা কি লিখতেছি? মেষ পশম, তাই কি না? কার পশম? ব্রেকেটে লেখো মেষ। একটু বুঝো, এই যে যারা মেষ বা ওই যে মেষ চড়ায়, হ্যাঁ, মানে ভেড়া পালন করে, তো এই ভেড়াগুলো দেখবা অনেক বড় বড় সাইজের ভেড়া হয়, ওদের লোম গুলো দিয়ে
প্রক্রিয়াজাত করে যে পশমটা পাওয়া যায় সেটাতে জ্যাকেট তৈরি করা হয়। কি তৈরি করা হয় জানো এটা? আচ্ছা, আর এই পশমি কাপড়গুলো এটাতে যে কাপড়টা বানানো হবে সেটা হবে পশমি কাপড়। কি কাপড়? আর সেগুলো শীতকালে পরা ভালো। কোন কালে পরা ভালো? এটা নিয়ে পরে একবার ক্লাস শেষের আগে একটা কথা বলবো। তো দেখো, এই যে পশম যেটা আমরা মেষ থেকে পাইলাম, এটা তো এক ধরনের কি তন্তু? তাহলে পশম কিন্তু একটা তন্তু, কিন্তু কি তন্তু? প্রাণীজ তন্তু। গুড। আর এটা পাইলাম কোন জায়গা থেকে? মেষ থেকে। ঠিক আছে, এবার আসো একটু বুঝো, এটাও এক ধরনের আমিষ দিয়ে তৈরি হবে। কি দিয়ে? কারণ আমি বলছি প্রাণীদের থেকে যে তন্তুগুলো পাবো সবই কি দিয়ে তৈরি হবে? তাহলে রেশম যেটা ছিল ওটা কি দিয়ে তৈরি হয়েছিল? কোন আমিষ? ভাইব্রেয়ন। তাহলে এই পশম যেটা মেষ থেকে যেটা পাওয়া যায় এটাও তৈরি হয় এক ধরনের আমিষ দিয়ে, সেটা হলো কেরোটিন নামে আমিষ। কি জাতীয় আমিষ? তাহলে এই পশম, যে কোনো পশমই তৈরি হয় কোন আমিষ দিয়ে বলো? কেরোটিন নামে এক ধরনের আমিষ দিয়ে। কেরোটিন আমিষ। এই তুমি কি এটা জানো যে আমাদের চুল আছে না, চুল? তাহলে চুল তো এক ধরনের পশম জাতীয় জিনিস, ওখানেও কি থাকে? কেরোটিন। মানে যেখানে পশম আছে কম বেশি সেখানে কি আছে? কেরোটিন আছে। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আমরা মেষকে নিয়ে পড়তেছি তাই মানুষের কথা মনে পড়ে গেল, বলে দিলাম। তাহলে মানুষের চুলেও এক ধরনের আমিষ থাকে। চুলও তো একটা লোম জাতীয় জিনিস, তাই না? তাহলে ওখানে কোন আমিষ থাকবে? কেরোটিন। গুড। এবার আসো, এই যে মেষের যে তন্তুটা পাবো আমরা, সেই তন্তুটাকে নিয়ে আমরা জ্যাকেট বানাইতে পারি, অনেক কাজে আসতে পারে, তাই কি না? তো এই মেষ থেকে যে তন্তুগুলো আমরা পাই, তন্তু মানে লোম, পশম। কি? পশম। তো সেগুলো আমরা দুই উপায়ে পাইতে পারি। ধরো একটা ভেড়াটা মরে গেছে, কি হয়ে গেছে? জবাই করা হয়েছে। তো জবাই করার পর ভেড়ার পশম আলাদা করা যাবে না? তো ওটাও তো আলাদা করা যাবে। ওই ধরনের পশমকে বলা হয় পুলড উল। কি বলা হয়? উল মানে পশম। আর ওই মৃত ভেড়া থেকে যে ধরনের আমরা পশম গুলোকে বের করে নিয়ে আসি, পশম মানে তো তন্তু, পশম মানে ফাইবার, তাহলে ওগুলো যেগুলো তুলে নিয়ে আসি মরার পরে, বরণ করার পর, ওই ধরনের উল বা পশমকে আমরা কি নামে ডাকবো? পুলড উল। নাম কি? তাহলে মেষ পালকের যে পশম গুলো হয়, মেষের যে পশম গুলো হয় সেগুলো কয় ক্যাটাগরিতে ভাগ করবো? তাহলে ভেড়া যদি মারা যায় তারপরে যে পশমটা আমরা সংগ্রহ করব এটা নাম হবে পুলড উল। কি হবে বলো? পুলড উল। উল মানে পশম, বুঝছো? আচ্ছা, তাহলে বলো তো, ভেড়া যখন জীবিত থাকে তখন এক ধরনের মেশিন দিয়ে কি করা হয়? ভেড়ার লোম ছাঁটাই করা হয়, জানো তো? এটা ওর জন্য ক্ষতিকারক না, বরং ওর জন্য ভালো। আবার নতুন করে কি গজাবে? পশম গজাবে। তো অনেক জায়গায়, অনেক উন্নত কান্ট্রিতে ভেড়া পালন করা হয় শুধু এই লোম উৎপাদনের জন্য, জানো এটা? আমি তো জানতাম, আমরা তো শুধু এটা জানি যে মনে হয় মাংস বা দুধ এগুলো উৎপাদনের জন্য, কিন্তু ভেড়া উৎপাদন করা হয় কিসের কারণে? লোম উৎপাদনের জন্য, পশম উৎপাদনের জন্য। তাহলে ওরা কি প্রত্যেকবার একটা করে ভেড়া জবাই দিবে আর পশম বের করবে? তাহলে ভেড়া জীবিত থাকবে, পশম তুলে নিবে, আবার কি হবে? পশম গজাবে। তাহলে ওই ধরনের পশমকে আমরা কি নামে ডাকবো? না, মরার পরে যেটা, ওটার নাম কি? পুলড উল। আর যেটা জীবিত ভাবে যেটা সংগ্রহ করব ওটার নাম হবে ফ্লিস। নাম কি? ফ্লিস উল। পড়াগুলো একটু কঠিন, তবে বোঝার মতো কিন্তু। হ্যাঁ, ওটার নাম কি হবে বলো? ফ্লিস উল। এই পিছন থেকে একজন দাঁড়াও, এই যে আপনি দাঁড়ান। এটাকে পড়া ধরছি আপনাকে কোনোদিন? না, ওই যে ওকে। হ্যাঁ, এর আগে যাদেরকে পড়া, কারণ আমরা তো অনেক সংখ্যক, যাদেরকে পড়া ধরছি ইতিপূর্বে তাদেরকে আর ধরবো না, সবাই এখন থেকে নতুন নতুন ধরবো সব। বলেন, তাহলে আপনি ভেড়ার পশমকে কয় ভাগে ভাগ করলাম? কি ধরনের বলেন? পুলড উল আর কি? ফ্লিস উল। কোনটা পুলড, কোনটা ফ্লিস? একটু বুঝান। তাহলে তো আমার এত সুন্দর করে বুঝানোটা ব্যর্থ হয়ে গেল। আপনি কিছু না কিছু তো বুঝছেন। হ্যাঁ, পুলড উল মানে কি বুঝলেন? এটা তো একটা পশম। হ্যাঁ, মৃত মানে কি? মৃত ভেড়ার মানে ওদেরকে জবাই করার পরে যে পশমটা আলাদা করবে ওটার নাম কি হবে? পুলড উল। আর যদি ভেড়াটা জি থাকে তখন ওটার নাম কি হবে? ফ্লিস উল। দুটাই তো পশম, দুটো দিয়ে কি বানানো যায়? শীত বস্ত্র বানানো যায়। শীত বস্ত্র মানে কি? জ্যাকেট, তাই কি না? বসেন, ধন্যবাদ। তাহলে এই হলো মোটামুটি পড়াশোনা। কঠিন লাগলো? তাহলে বলো, এই তুমি দাঁড়াও এবার। পশম তোমাকে এর আগে পড়া ধরছি, আর ধরবো না। আপনাকে ধরছি, দাঁড়ান। বলেন, ভেড়ার পশম গুলো কোন আমিষ দিয়ে তৈরি হয়? দেখে বলেন। ক্যারোটিন আমিষ দিয়ে তৈরি হয়। গুড। আপনি একদম পিছনে, মাঝখানে, মিডল। হ্যাঁ, দাঁড়ান, বসেন, ধন্যবাদ।
বলেন, ভেড়ার পশম তো বলছে কোন আমিষ দিয়ে তৈরি হলো? ক্যারোটিন। তাহলে এই রেশম তন্তু যেটা, রেশমের তন্তু যেটা, ওইটা কোন আমিষ দিয়ে তৈরি হয়? ফাইব্রিয়ন, তাই কিনা? গুড, ধন্যবাদ। তাহলে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা প্রাণীগুলো শেষ করে ফেললাম। কি তন্তু শেষ করে ফেললাম বলেন? তাহলে প্রাণীর তন্তু কি বেশি শিখছি? মাত্র কটা শিখছি? একটা পশম আর এটা কি? রেশম। পশম রেশম, পশম রেশম, এভাবে মনে রাখবো, পশম রেশম। এবার আমরা শিখবো উদ্ভিদ তন্তু। কি তন্তু? যেগুলো গাছপালা থেকে পাওয়া যায়। প্রথম কথাটা শিখে নাও, উদ্ভিদ তন্তুগুলোকে একটা সুন্দর নামে ডাকে, যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়। উদ্ভিদ তন্তুগুলোর নাম হচ্ছে সেলুলোজ তন্তু। কি তন্তু? কারণ সকল উদ্ভিদে কি থাকে? সেলুলোজ। সেলুলোজ কি? তাহলে উদ্ভিদ থেকে যে তন্তুগুলোকে পাওয়া যাবে এদেরকে কি নামে ডাকবো? সবাইকে সেলুলোজ তন্তু। ঠিক আছে, এবার আসেন এইগুলোর উদাহরণগুলো একটু শিখে নিই, কে কে আছে। যেমন পাটের তন্তু কি তন্তু হবে? পাটের তন্তু কি তন্তু? উদ্ভিদ তন্তু, তাই কিনা? বা সেলুলোজ তন্তু। কি তন্তু? মানে উদ্ভিদ তন্তু মানে কি তন্তু? সাবাস, পাট। তাহলে বলো তো তুলা কি হবে? তুলাও তো তাহলে কি তন্তু হবে? সেলুলোজ তন্তু হবে না? বা উদ্ভিদ তন্তু, একই কথা। তাহলে পাট শিখলাম, আর কি শিখলাম? আরেকটা সুতা আছে বা আরেকটা তন্তু আছে, ওটার নাম হচ্ছে লিন। কথাটা কি লিখছি? এটা লেখেন, আমি বোঝাবো, এটা অনেকে হয়তো জানেন না। হ্যাঁ, বা লিলেন বলা হয়। কথাটার নাম কি? লিলেন। একটু মিস্টেক হচ্ছে, দেখে নেন। কথাটা হবে লিলেন। কি হবে? লিলেন, লিলিন না, লিলেন। এই লিলেন কাপড় শুনছেন না? লিলেন কাপড়, হ্যাঁ। এবার মেয়েরা এগুলো ভালো জানে কাপড় সম্পর্কে, কোনটা কি ক্যাটাগরির কাপড়। আচ্ছা, ছেলেরা কম জানে। ছেলেরা খালি জানে ওর বাবা মা হাতে 2000 টাকা ধরে দেয়, একটা শার্ট কিনবি, প্যান্ট কিনবি, কি কিনলো না কিনলো দেখা যায়। মেয়েরা কি করে? কাপড়টা দেখে ভালো করে, এটা কি গরম লাগবে না শীত লাগবে, সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কাপড়টা কিনে। এটা তাদের একটা সহজাত প্রবৃত্তি। শোনো, তাহলে দেখো, এই যে উদ্ভিদ তন্তুগুলো আছে, উদ্ভিদ তন্তুর ভেতরে আমি কয়টা তন্তুর নাম লিখছি? পাট, তুলা আর লিলেন। শোনো, লিলেন এক ধরনের সুতা বা তন্তু, বুঝছো? একটু মনোযোগ দাও। এটা তৈরি করা হয় বিশেষ এক ধরনের উদ্ভিদ থেকে। কি থেকে? উদ্ভিদ থেকে। ওই উদ্ভিদগুলো বেশি বড় বড় হয় না, ওই উদ্ভিদগুলো ঘাসের মতো লম্বা লম্বা হয়, এত লম্বা লম্বা ঘাসের মতো উদ্ভিদ। সেগুলো থেকে এই লিলেন নামক সুতাটা তৈরি করা হয়। যেহেতু এটা বানানো হয় উদ্ভিদ থেকে, তাই এই সুতাটা কি সুতা হবে? সেলুলোজ। বুঝে না আমার কথা? এবং এটা কি প্রাকৃতিক না? প্রাকৃতিক। তাহলে তুমি হয়তো তুলা গাছের নাম শুনছো, তারপরে পাট, এটা তো চিনো। আর এটাও বিশেষ এক ধরনের উদ্ভিদ থেকে বানানো হয়। উদ্ভিদগুলো লম্বা লম্বা হয় না, ঘাসের মতো, একটু মাঝারি সাইজের হয়, ঘাসের মতো। ঠিক আছে, তাহলে ওই ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ থেকে কি বানানো হয় বলো? এই লিলেন সুতাটা বানানো হয়। তাহলে লিলেন সুতাটা বানানো হয় কোন জাতীয় উদ্ভিদ থেকে? ঘাস জাতীয় উদ্ভিদ। এত লম্বা লম্বা হয় না উদ্ভিদগুলো, ছোট ছোট মাঝারি সাইজের। ঠিক আছে, গুড। তাহলে এগুলো সবাই কি সুতা পাইলাম আমরা বলো? লিলেন সুতা। এই তিনটাই কি সুতা? উদ্ভিদ তন্তু। এবং এই তিনটাকে কি বলা যাবে? সেলুলোজ। এবং এই তন্তুগুলো দিয়ে সুতি কাপড় বানানো হয়। কি কাপড় বানানো হয়? তাহলে লিলেন কাপড় এক ধরনের কি কাপড়? সুতি কাপড়। তারপরে যে পাট, তুলা দিয়ে যে সুতাগুলো হয়, ওগুলো সুতি কাপড়। ঠিক আছে, এক কথায় এই তন্তুগুলো দিয়ে উদ্ভিদ থেকে যেগুলো পাইলাম, এদেরকে দিয়ে কি কাপড় বানানো যায়? সুতি কাপড়। আর ওই যে ভেড়ার পশম দিয়ে যে কাপড়টা হবে, ভেড়ার পশম দিয়ে বা লোম দিয়ে, ওটা কি সুতি কাপড় হবে? ওটা হবে পশমি কাপড়। কি কাপড়? সুতি কাপড় গরমকালের জন্য ভালো। কোন কালের জন্য? কারণ সুতি কাপড় মানে তাপ আদান প্রদান করতে পারে। তোমার শরীরের ভিতরে যে তাপগুলো তৈরি হবে, সুতি কাপড় সেটাকে পরিবহন করে বাইরে বের করে দিতে পারবে। কি করতে পারবে? আর শীতকালে আমাদের তাপটা ধরে রাখার দরকার আছে না? তাই শীতকালে কোন কাপড় পরা দরকার? পশমি কাপড়। ঠিক আছে, তাহলে শীতকালে আমরা পরি পশমি কাপড়। কেন পরি? এই পশমি কাপড়গুলো পরলে আমাদের শরীরে তাপটা ধরে থাকবে। মানে তাপ ধরে থাকলে তোমার শরীরটা কি থাকবে? গরম থাকবে। আর গরমকালে আমরা কোন কাপড় পরবো? সুতি কাপড়। এই ধরনের সুতা দিয়ে বানানো হয়, এই ধরনের সুতা দিয়ে বানানো হয়। ঠিক আছে, আর সুতি কাপড় পরলে সুবিধাটা কি? তাপ তারা ধরে রাখে না, তাপকে বের করে দিতে পারে, তখন তোমার শরীরটা একটু ঠান্ডা থাকবে।
ঠিক আছে? বলে না সুতি কাপড় একটু আরামদায়ক, গরমকালে পরা সুতি কাপড় কি আরামদায়ক, এই কারণে আরামদায়ক, কারণ তারা দেহের তাপটি বাইরে কি করতে পারে, বের করে দিতে পারে। ঠিক আছে? এছাড়া সুতি কাপড়ের আরেকটা বৈশিষ্ট্য একটু সুন্দর করে লিখতে হবে না, সুতি কাপড়টা এরা একটু একটু টেকসই হয়, পশমি কাপড় থেকে একটু কি হয়, টেকসই হয়, পশমি কাপড়ের থেকে একটু বেশি কি হয়, টেকসই হয়। আর সুতি কাপড়ের রং অনেকবার ধুইলেও সহজে কি হয় না, নষ্ট হয় না। এটাকে আমরা বলি পাকা রং, কি বলি, পাকা রং, মানে রংটা পাকা থাকে, মানে ভালো থাকে। ঠিক আছে? তাহলে সুতি কাপড়ের বৈশিষ্ট্য কি, গরমকালে পরা আরামদায়ক, এটা শক্ত হয় তুলনামূলক কার থেকে, পশমি কাপড়ের থেকে। আমি দুটোর পার্থক্য বলতেছি। আরেকটা হচ্ছে সুতি কাপড় এটা টেকসই হয়, ঠিক আছে? আর এটা রংটা কি থাকে, পাকা থাকে। মোটামুটি একই কথাই ঘুরে ফিরে। তাহলে এগুলো হচ্ছে আমরা এই উদ্ভিদ তন্তুকে নিয়ে পড়াশোনা করে ফেললাম। কঠিন লাগলো কথাগুলা? আচ্ছা, আর লাস্ট হলো কি, শোনো, মাটির নিচ থেকে যে খনিগুলো পাওয়া যায় ওখানে মাঝে মধ্যে কিছু আঁশ পাওয়া যায়, ওই আঁশগুলোকে বলা হয় ধাতব তন্তু। কি তন্তু? তো মাটির নিচে ধরে না একটা ধাতু পাওয়া গেল, সেই ধাতুর যদি চিকন একটা মিহি সুতার মতো জিনিস পাওয়া যায়, ওই ধাতু ধরো এত বড় একটা ধাতু পাইলাম, সেই ধাতুর কয়েকটা ছোট ছোট আঁশ যদি পাওয়া যায় খনির নিচ থেকে, তাহলে ওটা তো একটা তন্তু হইলো। তাহলে এটা কোন তন্তু হলো? ধাতব তন্তু। কি তন্তু বলো? তাহলে বলো, খনিজ তন্তুর একটা উদাহরণ কি শিখলাম? ধাতব তন্তু। এগুলো কোন জায়গা থেকে বের করা হয়? মানে তাহলে খনিজ তন্তুর একটা উদাহরণ কি বলো? ধাতব তন্তু। এটা বেশি ইম্পর্টেন্ট না, খালি লিখে নাও খালি ধাতব তন্তু। ওরে বাপ রে বাপ। তাই খনিজ তন্তুর উদাহরণ কি শিখলা? এই উদ্ভিদ তন্তুর কয়টা উদাহরণ শিখছ? কি কি? লিলেন। ঠিক আছে? গুড বয়স এন্ড গার্লস। আরেকটু পড়া আছে, দেখো। এই কঠিন লাগতেছে অনেক, মানে পড়াগুলো একটু তোমাদের নোটশিট, তুমি যদি নোটবুক দেখতে যাও দেখবা যে এলোমেলো, অনেক জায়গায় অনেক কিছু দেওয়া আছে, মাথা নষ্ট হয়ে যাবে। আমি সুন্দর করে গুছিয়ে দিলাম যাতে করে তুমি খাতাটা পড়লে তোমার হয়ে যায়। দেখো তারপর কি লেখা আছে বলো? কি লেখা আছে এখানে? আমরা কিছু কৃত্রিম তন্তুর নাম শিখবো। কি তন্তু? এই মেয়েরা কি এই কাপড়ের নাম শুনছো? পলিস্টার কাপড়। পলিস্টার কাপড় ওটা কি সুতি কাপড়? এই তো একটু সিল্কি টাইপের হয় না? তার মানে পলিস্টার জাতীয় যে কাপড়গুলো পাওয়া যায়, তাহলে এটা তৈরি হয় পলিস্টার নামক এক ধরনের তন্তু থেকে। ঠিক আছে না? ওই তন্তুতে কি বানাবো? সুতা, তারপরে কাপড় বানাবো। আগে কাপড়ের কাছে যাব না। তাহলে পলিস্টার যেমন কাপড় পাওয়া গেল, এটা কোন তন্তু থেকে তাহলে তৈরি হবে? পলিস্টার তন্তু। তাহলে বলো তো, পলিস্টার তন্তু এটা কি প্রাকৃতিক ভাবে কোথাও পাওয়া যায়? তাহলে ওটা কি হবে? কৃত্রিম। তাহলে লেখো পলিস্টার তন্তু। তন্তুটার নাম কি বলো? পলিস্টার তন্তু। তাহলে কৃত্রিম তন্তুর একটা নাম কি শিখলাম? পলিস্টার তন্তু। বুঝলাম না, এটা পলিমার না, এটা হচ্ছে পলিস্টার। ও মনোমার তো অনেক আগে বলছিলাম। ও এটার মনোমার। শোনো বাবা, এটা হচ্ছে যেটা থেকে তৈরি হয়, পলিস্টার তো একটা পলিমার। তো যেটা দিয়ে তৈরি হয় ওই পলিস্টার কি দিয়ে তৈরি হয় বলো? পলিস্টারেরই কি মনোমার দিয়ে। যেমন ওই যে রাবার শিখছি আমরা, রাবার। হ্যাঁ, তার মানে রাবার যেমন তৈরি হলো, রাবার তাহলে কি দিয়ে তৈরি হবে? রাবারেরই কি দিয়ে? মনোমার দিয়ে তৈরি হবে। ঠিক আছে না? আবার যেমন পাট একটা পলিমার, তাহলে পাটের মনোমার কি? পাটই হবে, তাই না? কিন্তু পাটের ছোট ছোট কি অণু, পাটের ছোট ছোট অণু, ছোট ছোট আঁশ, এগুলো যুক্ত হয়ে বড় পাট তৈরি হলো, ওটা তেমন পলিমার। তাহলে পাট তৈরির জন্য আলাদা কি লাগে না? আলাদা মনোমার লাগে না। পাট নিজের কি মনোমার। বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে পলিস্টার তন্তু বা পলিস্টার যে সুতাটা, এটা দিয়ে পলিস্টার কি বানানো হয়? কাপড়। এটা কি প্রাকৃতিক ভাবে পাওয়া যায় না রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে হয়? তাহলে এটা একটা কৃত্রিম তন্তু। কি তন্তু বলো? কৃত্রিম তন্তু। এবার আসো, আরেকটা তন্তুর নাম তুমি শুনছো, এই দাঁত ব্রাশ করো না, দাঁত ব্রাশের ওখানে করার সময় দেখে ছোট ছোট থাকে না প্লাস্টিকের, ওইটা আসলে নাইলনের এক ধরনের তন্তু থাকে। কি তন্তু? নাইলন। তুমি বলতে পারো স্যার আপনি শিখাইলেন নাইলন তো এক ধরনের পলিমার, ঠিক আছে না? পলিমার যে কথা, ওগুলো তো শুরুতে তন্তু আকারেই থাকে, তাই কি না? তো ওই তন্তুগুলো দিয়েই তো পলিমারটা মানে ওই আকারটা পায়। সুতরাং আমরা যে দাঁত ব্রাশ করি ওখানে যে ছোট ছোট তন্তু দেখতে পাও না, আঁশ জাতীয় জিনিস, ওটা আসলে নাইলনের তন্তু। কিসের তন্তু? নাইলন। তাহলে বলো তো, নাইলন তন্তু এক ধরনের কি তন্তু? কৃত্রিম। তাহলে কি বলছি এখানে বলো? পলিস্টার তন্তু, এটাতে কাপড় বানানো যায়। আর নাইলন তন্তু আমরা দাঁত ব্রাশের ওখানে ব্যবহার করি,
অথবা নাইলন তন্তু দিয়ে নাইলনের দিয়ে কাপড়ও বানানো যায়। কি বানানো যায়? কাপড়ও বানানো যায়। সুতরাং পলিস্টার তন্তু আর কি তন্তু বললাম? নাইলন তন্তু। তাহলে বলো পলিস্টার তন্তু আর কি তন্তু শিখলাম? নাইলন তন্তু। পলিস্টার তন্তু আর কি তন্তু? আরেকটার নাম বলবো, এটার নাম হচ্ছে রেয়ন। নাম কি? রেয়ন তন্তু। নাম কি বলো? রেয়ন তন্তু। তাহলে এগুলো সবাই কি তন্তু বলো? কৃত্রিম। একটু রেয়নটা বুঝাই দেই, শুনো। এই বলো তো, পলিস্টার এটা কি কোনো উদ্ভিদ থেকে বানাইছি? নাইলন কি কোনো উদ্ভিদ থেকে বানাইছি? এগুলো বিক্রিয়া দিয়ে বানাইলাম না? সুতরাং এরা হবে নন সেলুলোজ। কি হবে? কারণ সেলুলোজ মানে কোন জায়গা? উদ্ভিদ। এটা কি উদ্ভিদ থেকে তৈরি হয়েছে? তাহলে এটা কি হবে বলো? নন সেলুলোজ। কিন্তু রেয়নটা এটা কৃত্রিম, কিন্তু বানানো হয় গাছপালা থেকে। কি থেকে বানানো হয়? বুঝাই একটু। ধরো পাট থেকে যেটা বানাবো, পাট থেকে, পাটের তন্তু। এই পাটের তন্তু কি কৃত্রিম না ডাইরেক্ট পাট থেকে বানাইলাম? পাট থেকে বানাইলাম, তাই কি না? কিন্তু আমার কথাটা হচ্ছে এই রেয়ন তন্তুটা এমন একটা তন্তু যেখানে বিভিন্ন গাছপালার অংশকে যুক্ত করা হয়। বিভিন্ন গাছপালার অংশকে যুক্ত করে নতুন একটা তন্তু বানানো হয় কৃত্রিম ভাবে। বুঝছো? একটা গাছপালা থেকে না, কটা না? ধরো বড় বড় মোটা মোটা যে গাছগুলো থাকে ওগুলোর কাঠগুলো কেটে কেটে নিয়ে আসলাম, তারপরে বাঁশ আছে না, বাঁশ, ওগুলো নিয়ে আসলাম। এইভাবে তার সাথে আরো কিছু রাসায়নিক পদার্থ মিশিয়ে এই রেয়ন তন্তুটা কি করা হয়? বানানো হয়। তাহলে রেয়ন তন্তুটা বানাইলাম কোন জায়গা থেকে? উদ্ভিদ থেকে। কিন্তু এটা কি ন্যাচারালি পাইলাম না, অনেক ভাবে নতুন করে চেঞ্জ করে বানাইলাম। সুতরাং রেয়ন তন্তু এই কারণে কি তন্তু? কৃত্রিম তন্তু। এটা ডিরেক্টলি আমরা গাছপালা থেকে পাই না। এটাকে গাছপালা থেকে অংশ, ঠিক আছে, গাছপালারই অংশ, কিন্তু নতুন করে বানাইতে হয়। এক্সট্রা একটা নতুন মানে জাত তৈরি হয়, তাই এটাকে কি বলা হচ্ছে? কৃত্রিম। কিন্তু বানাইলাম কোন জায়গা থেকে? বেসিক্যালি গাছপালার অংশ মিলিয়ে। গাছপালার অংশ মিলিয়ে কি তৈরি করলাম? রেয়ন তন্তু। সুতরাং এ কারণে রেয়ন তন্তুকে আমরা বলি কৃত্রিম তন্তু। কিন্তু যেহেতু ওর জন্ম হয়েছে গাছপালা থেকে, তাই এটা কি নন সেলুলোজ হবে না সেলুলোজ হবে? সেলুলোজ। ক্লিয়ার? এই তন্তু নিয়ে যা শিখাইলাম এগুলো এক্সট্রা পড়া, ঠিক আছে? এগুলো আহামরি পরীক্ষার জন্য কি না ইম্পর্টেন্ট নয়। তবে যেহেতু আপনাদের বই পুস্তকে আছে, আপনাদেরকে পড়ে যাইতে হবে। অতটা গুরুত্ব না দিলেও চলবে। গুরুত্ব দিবেন কোনটা? শুরুর দিকে যে বক্সটা পড়াইলাম না, পলিমারের প্রকারটা ভালো করে বলবেন। তন্তুটা অতটা কি নয়, ইম্পর্টেন্ট নয়। তাও যদি আপনি ইম্পর্টেন্ট কিছু শুনতে চান আমার কাছ থেকে, সেটা হচ্ছে রেশম তন্তুটা। কোন তন্তু? রেশম তন্তু। ওটা ইম্পর্টেন্ট আছে, রেশম নিয়ে একটু ডিটেলসে জেনে যাবেন। এই হলো পড়া। ক্লিয়ার? তাহলে আমাদের মেইন লেকচার কিন্তু এখানেই শেষ। এই খাতাপত্র গোছাচ্ছে একজন, দেখেন খাতাপত্র গোছাচ্ছে, শুনেন। দুই চারটা কথা বলে শেষ করতে চাইছিলাম না? আচ্ছা, তাহলে এইটুকু যে ক্লাসটা নিলাম আজকে, খুব কঠিন লাগছে? সহজ লাগছে না একদম? বাসায় গিয়ে খালি আরেকবার নিজের খাতাটা দেখেন, সব মনে পড়ে যাবে। এবার দেখেন, একটু ব্যাপার আছে। এই পশমি কাপড় আর সুতি কাপড়ের পার্থক্য বলছি না? পশমি কাপড় কোন কালে? শীতকালে। আর সুতি কাপড় গরম, কারণ সেটা তাপের আদান প্রদান করে। আর পশমি কাপড় কি করতে পারে না? আদান প্রদান করতে পারে না, তাপকে সে ধরে রাখে। তাই তুমি যদি এটা গরমকালে পরো তাহলে তোমার আরো গরম লাগবে। বুঝা নাই সহজ কথা? আচ্ছা, এবার আসো, এই যে প্রাকৃতিক পলিমার গুলা বেশি ভালো না কৃত্রিম গুলা ভালো? কৃত্রিম পলিমার গুলোর কারণে তুমি যদি সেগুলো পরিবেশে ফেলে দাও, সেগুলো পচবে না। কি হবে না? পরিবেশে থেকে যাবে, গাছপালার ক্ষতি করবে, মাটির ক্ষতি করবে। আর প্রাকৃতিক গুলো মাটিতে কি হয়ে যায়? মিশে যায়। সহজ একটা কথা শিখে রাখো, এই যে প্রাকৃতিক পলিমারটা আছে না, এই প্রাকৃতিক পলিমার এগুলো মাটিতে ফেলে দিলে পচে যায়। পচে যাওয়ার পর সেগুলো সার হিসেবে তৈরি হয়। যে সারগুলো তৈরি হয় এটাকে বলা হয় হিউমাস। কি বলে? হিউমাস। সুতরাং প্রাকৃতিক পলিমার যেগুলো আছে ওগুলো ম্যাক্সিমাম যদি আমি ফেলে দেই, ওগুলো থেকে সাধারণত কি তৈরি হয় বলো? হিউমাস। আর হিউমাস হলো মাটির জৈব পদার্থ। কি পদার্থ? জৈব পদার্থ। আমরা গোবর দিই না, বিভিন্ন সার দিই না, ওগুলো কি জৈব সার যেগুলোকে বলা হয়। তাহলে হিউমাস এই কারণেই আপনার মানে এই বর্তমান সরকার এটার উপর গুরুত্ব দিচ্ছে যে পাটের ব্যবহার যেন আমরা বাড়াই। এগুলো ফেলে দিলেও পরিবেশে কি হবে না? ক্ষতি হবে, বরং মাটির জন্য কি হবে? উপকার হবে। আপনি বলতে পারেন স্যার হিউমাস মানে জৈব সার, আমি বুঝলাম। তাহলে হিউমাস মানে কি শিখলেন? এই হিউমাস আসলে তৈরি হয় কোন জায়গা থেকে? উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ থেকে। কি থেকে? উদ্ভিদ এবং প্রাণীর কি থেকে? মৃতদেহ। তার মানে আমরা যেগুলো ফেলে দিই,
তারপরে ধরেন আপনার কোনো প্রাণী মারা গেল, ফেলে দিই না আমরা মাটিতে, কিছুদিন পর কি ওটা ওখানে থাকে না, পচে যায়? পচে যায়, ওখানে কি তৈরি করে? হিউমাস। হিউমাস মানে এক ধরনের জৈব পদার্থ যেটা তৈরি হয় কোন জায়গা থেকে? মৃতদেহ থেকে। কার মৃতদেহ? প্রাণী অথবা উদ্ভিদ। গাছপালার তো মৃতদেহ আছে, তাহলে সেখান থেকে যে সারটা তৈরি হয় এটার নাম কি? হিউমাস। মজার বিষয়টা হলো এই হিউমাস এইটা মাটির উর্বরতা বাড়ায়। কি বাড়ায়? আর এটাকে জৈব সার বলতেছি আমরা। আর একটা কথা হচ্ছে এটি মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়ায়। কি বাড়ায়? তাহলে মাটির কয়টা উপকার করলো? দুইটা। মাটির উর্বরতা বৃদ্ধি করলো, সেখানে ফসল ভালো হবে, পুষ্টিগুণ বেড়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে মাটিতে পানি ধারণ ক্ষমতা কি হয়? বেড়ে যায়। তাই যে মাটিতে ধরো পানি ঢালতেছো কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, পানি থাকতেছে না, সেই মাটিতে কোন জাতীয় সার দেওয়া উচিত? হিউমাস। আমার কথা বুঝছো? হিউমাস কিনে যে কথাটা বুঝলাম, বুঝতে পারছো? গুড। এবার আসো ছোট্ট একটা কথা বলবো, শেষ করবো ক্লাস। এই আমি যে ব্যাকেলাইট ব্যবহার, ব্যাকেলাইট সুইচ বোর্ডে কি ব্যবহার করছি? ব্যাকেলাইট। তাহলে এটা এক ধরনের প্লাস্টিক। এটা এক ধরনের কি? প্লাস্টিকের যে পাইপ আছে না, পাইপ, ওটা এক ধরনের কি? প্লাস্টিক। আবার আমরা যে কি বলে এটাকে প্লাস্টিকের বোতল ব্যবহার করি না, ওটা এক ধরনের কি? প্লাস্টিক। এইভাবে প্লাস্টিক জাতীয় অনেক ধরনের পদার্থই আমাদের মানে সমাজে মানে আছে, বর্তমানে আছে। তো সব এই প্লাস্টিক জাতীয় সকল পণ্য আমাদের জন্য কি? ক্ষতিকর। আমাদের জন্য কি? ক্ষতি। আমার তথা আমার পরিবেশের জন্য। শোনো, এই প্লাস্টিককে আমরা ছোট্ট দুটো ভাগে ভাগ করব, ক্লাস শেষ। এই প্লাস্টিকে কয় ভাগে ভাগ করব? প্লাস্টিককে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। এই প্লাস্টিক পলিমার না? প্লাস্টিক তো একটা পলিমার। গুড। একটা হচ্ছে থার্মোসেটিং। কি বলছি কথাটা? থার্মোসেটিং প্লাস্টিক। আরেকটা হচ্ছে, এটা সেটিং কথাটা বাদ যাবে, এটা হবে শুধু থার্মোপ্লাস্টিক। কি হবে বলো? তাহলে বলো প্লাস্টিকের কয়টা ক্যাটাগরি শিখলাম? কি কি? গুড। দেখো এটুকাকে লেখা অনেক সহজ। এটা নিচে আমি ছোট্ট করে দুটো উদাহরণ লিখবো। কটা উদাহরণ? তুমি লিখে ফেলাম, বুঝাচ্ছি। মেলামাইন লিখো, মেলামাইন লিখছো। আর লেখো বাকেলাইট। এলো উদাহরণ। আর থার্মোপ্লাস্টিকের উদাহরণ লিখবা পলিথিন। কি লিখবা? তারপর লিখবা নাইলন। এগুলো কিসের উদাহরণ লিখছো বলো? আরেকটা হচ্ছে পিভিসি। কি? পিভিসি পাইপ যেটা। তাহলে এখানে কয়টা উদাহরণ লিখছি? এখানে কয়টা? তুমি যদি মানেটা বুঝো তাহলে অনেক সহজ লাগবে। দেখো এবার ব্যাখ্যায় যাই। লেখা শেষ। দেখো থার্মোসেটিং, সেটিং কথাটা আসছে না এখানে? সেটিং একটা কথা মনে রাখবো আমরা পরে। দেখো থার্মোসেটিং প্লাস্টিক তাদেরকেই বলে যে প্লাস্টিক গুলোকে তুমি যদি তাপ দাও বা আগুনে পোড়াও। কিসে পোড়াও? এগুলো অনেকটা কয়লার মতো কালি হয়ে পুড়ে যাবে। কি হয়ে যাবে? কয়লার মতো কালি হয়ে কি হয়ে যাবে? পুড়ে যাবে। মানে গলবে না সহজে। কি হবে না? গলবে না। এবং এদেরকে তুমি চাইলে নতুন করে আবার বানাইতে পারবে না। কি করতে পারবে না? বানাইতে পারবে না। আমি সহজ করে বুঝাই। ধরো এখানে যদি আগুন ধরে যায়, কখনো সুইচ বোর্ডে আগুন ধরতে দেখছো? যারা দেখছো তারা ভালো বুঝবা। দেখো সুইচ বোর্ডে যদি আগুন ধরে যায়, অনেকের ঘর বাড়ি পুড়ে যায় না? ঘর বাড়ি পুড়ে যাওয়ার পর দেখবা যাদের ঘর বাড়ি কাঠ দিয়ে তৈরি হয়। কি দিয়ে? কাঠ। তো এই কাঠ গুলো দেখবা পুরার পরে শক্ত কাঠ আকারই থাকে, কিন্তু ভিতরে যদি চাপ দেবে বা ছাই হয়ে গেছে। কি হয়ে গেছে? ছাই বা শক্ত কাঠ আকারই থাকে। তো এই ব্যাকেলাইট যেটা, এই ধরনের, এই যে লিখছি না উদাহরণ, এখানে কি লিখছি? বা মেলামাইনের প্লেট আছে না, যদি এটাকে পুড়িয়ে ফেলি আমরা, ওগুলো এমন ভাবে পুড়ে যাবে মনে ভাবে ঝাঁঝরা হয়ে গেছে, একদম পুড়ে ছাইয়ের মতো হয়ে যাবে। কিসের মতো হয়ে যাবে? ছাইয়ের মতো। মানে পুড়ে ছাইয়ের মতো হয়ে যাবে, গলবে না। কি হবে না? এবং এমন ভাবে পড়বে তুমি চাইলে ওটাকে নতুন করে আবার অন্য কিছু বানাইতে পারবা না। তার মানে থার্মোসেটিং প্লাস্টিক হচ্ছে সেগুলাই যাদেরকে তাপ দিলে হ্যাঁ আগের চেহারায় আবার আনা যাবে না, এবং এমন ভাবে পুড়ে যাবে মনে হবে যেন পুড়ে কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। বুঝছো আমার কথা? একদম পুড়ে ঝাঁঝরা হওয়া বলে না, এরকম হয়ে যাবে। তো মেলামাইন বা বাকেলাইট এদেরকে পুড়লেও এরা গলবে না সহজে। কি হবে না? গলবে না। এরা ডাইরেক্ট একদম কাঠ যেভাবে পুড়ে না
শক্ত কাঠ যেভাবে পুড়ে ঠিক এইভাবে ওরা কি হয়ে যাবে, পুড়ে যাবে। ঠিক আছে, তাহলে এদেরকে বলা হয় থার্মোসেটিং পলিমার। পোলার পরে মনে হবে ছাই হয়ে গেছে, কি হয়ে গেছে, ছাই হয়ে গেছে। সেটিং থেকে মনে রাখবা ছাই, সেটিং থেকে মনে রাখবা ছাই, মানে পোলার পরে মনে হবে ছাই হয়ে গেছে। তো কি এটা বলো, মেলামাইন আর কে, বাকেলাইট। এবং এরা একটু শক্ত টাইপের না, শক্ত টাইপের, এরা সহজে গলে না, কি হয় না, গলে না, ডাইরেক্ট পুরে ছাই হয়ে যায়, ডাইরেক্ট পুরে কি হয়ে যাবে, ছাই। এইভাবে মনে রাখবা। ঠিক আছে, এবার আসো থার্মোপ্লাস্টিক যারা, থার্মোপ্লাস্টিক যারা, এদেরকে তাপ দিলে এরা গলে, সহজে কি হয়ে যায়। এই পলিথিনকে তাপ দিলে দেখো তো, পলিথিন গলে না, গলে কি একবারে ছাই হয়ে যায়, আঠা আঠা থেকে যায় না। সুতরাং এই থার্মোপ্লাস্টিক যারা, এরা একটু নরম টাইপের হয় তুলনামূলক এদের থেকে, এইটা একটা পার্থক্য। আর এদেরকে তাপ দিলে এরা গলে, এরা পুড়ে না, ডাইরেক্ট কি হয় না, কখনোই ডাইরেক্ট পুরে ছাই হবে না, এরা কি হবে না, ছাই হবে না, এরা গলতে থাকবে, কি হতে থাকবে। আর এদেরকে বলা হয় থার্মোপ্লাস্টিক। কি বলা হয়, তাহলে এদের উদাহরণ কারা, পলিথিন। তুমি যদি পরীক্ষাটা করো দেখবে এরকমই হচ্ছে, যে পলিথিন গলতেছে, কি হচ্ছে, গলতেছে, ছাই হচ্ছে না, গলতেছে। তাহলে পলিথিন, এবং এদেরকে নতুন করে আবার তৈরি করা যায়, রিসাইক্লিং করা যায়, কি করা যায়। তাহলে থার্মোপ্লাস্টিককে কি করা যায় বলো, রিসাইক্লিং করা যায়, আর এদেরকে করা যায় না। এটাকে রিসাইক্লিং মানে নতুন করে আবার বানানো যাবে পুরানোর পরেও, আর এটা কি করা যাচ্ছে না, নতুন করে বানানো যাচ্ছে না। ঠিক আছে, আর ছাইয়ের মতো হয়ে যাচ্ছে। আর থার্মোপ্লাস্টিকের উদাহরণ কি কি শিখছি আমরা বলো, নাইলনের দড়িগুলা, এই নাইলনের দড়ি কখনো পুরাই দেখছো, একবারে ছাই হয়ে যায়, ওরা গলতে থাকে, কি হতে থাকে, গলতে থাকে। আর পিভিসি পাইপও এরকমই গলবে, আশা করি বুঝতে পারছো। এরা গলবে, আর এরা ডাইরেক্ট কি হয়ে যাচ্ছে, এটা গলবে না, ডাইরেক্ট ছাই হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, যেটাকে আমরা ঝাঁঝরা হওয়া বলি। কি বলি, বলে না, জ্বলে পুড়ে ঝাঁঝরা হয়ে গেলাম, কিছুটা এরকম। ক্লিয়ার? এই আপনাকে কোনোদিন পড়া ধরছি, দাঁড়ান, আপনি দুইটা বলতে কি বুঝছেন বিশুদ্ধ বাংলায় বুঝাই দেন, যতটুকু বুঝছেন। হ্যাঁ, এবং এরা তুলনামূলক একটু বেশি শক্ত টাইপের। গলে যাবে, এটাই মেন কথা, তাই না। গলে নরম হবে, কি হবে, নরম হয়ে যাবে, গলবে। ঠিক আছে, একেবারে ঝাঁঝরা হবে না, মানে একেবারে পুড়ে যাবে না, কি হয়ে যাবে না, একেবারে পুড়ে ছাই হবে না। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ, বসো। এই হলো আজকে আমাদের পড়া ছিল। আজকে পড়াটুকু সবাই বুঝতে পারছো তাহলে না, কঠিন লাগছে অনেক। আর এই প্লাস্টিক কথাটার মানে জানো, প্লাস্টিক কথাটার মানে হচ্ছে সহজে ছাঁচযোগ্য। কি যোগ্য, প্লাস্টিক কথাটার মানে কি বলো, সহজে ছাঁচযোগ্য। প্লাস্টিক কথাটার মানে কি বলো, অর্থাৎ যাদেরকে সাধারণত তাপ প্রদানের মাধ্যমে সাধারণত বিভিন্ন আকার আকৃতি দেওয়া যায়, বিভিন্ন আকার আকৃতি দেওয়া যায়। দেখো না, প্লাস্টিকের কত খেলনাপাতি বানায়, কেমনে বানায়, কারণ প্লাস্টিককে তাপ দিলে ওরা বিভিন্ন আকার নিতে পারে, একটু হালকা নরম করে ওটাকে বাঁকায়, বিভিন্ন খেলনা বানায় প্লাস্টিকে। আশা করি বুঝতে পারছো। মানে প্লাস্টিককে তাপ দিলে, সকল প্লাস্টিকে কি হয় না, ডাইরেক্ট শুরুতেই পুড়ে যায় না। ঠিক আছে, সেটা তাপ দিলে সহজে বিভিন্ন আকার দেওয়া যায়, এদেরকে আকার দেওয়া যায় বলেই এটাকে প্লাস্টিক বলা হয়। সুতরাং প্লাস্টিক মানে কি, সহজে ছাঁচযোগ্য, মানে তাপ দিয়ে বিভিন্ন আকার দেওয়া যায় এদেরকে। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে সবাই বুঝতে পারছো। তাহলে যা পড়াইছি এইটুকুই ভালো করে পড়ে আসবা। তোমাদের বইয়ের 7 নাম্বার এমসিকিউটা, যে কোনো একজন দাঁড়াও একটু, এমসিকিউটা দেখো তো, 7 নাম্বার এমসিকিউটা যা পড়িয়ে দিছি, ভিতরে আর দেখার দরকার নাই, এইটুকু দেখছে না। ঠিক আছে, 7 নাম্বার এমসিকিউটা, মিডল থেকে একজন দাঁড়াও, একটু ভুল দেওয়া আছে তাই আমি দাঁড়াতে বলতেছি। 7 নাম্বার এমসিকিউ, এইদিকে এইদিকে আপনি দাঁড়ান, এই যে এইদিকে, ওই যে বই আছে আপনার কাছে, আপনাকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, বলেন 7 নাম্বার এমসিকিউটা পড়েন, সবাই চুপ থাকেন। দাঁড়াও, আস্তে আস্তে বলো। প্রাকৃতিক পলিমার বলতেছে, মেলামাইন, এটা হবে না, তাহলে তো মেলামাইন আগেই কাটা। পরেরটা বড় বড়, এই রাবার হবে না, পরেরটা কি, সিল্ক, প্রাকৃতিক না, এটা পোকা থেকে পাই না এক ধরনের। সুতরাং পরের দুইটা রাইট, কিন্তু উত্তরে 3টে দেওয়া ছিল, তাহলে ঠিক করে নাও। এটা হবে 2 আর 3 হবে। আশা করি বুঝতে পারছো সবাই। আর যা পড়াইছি আমার খাতাতে, লেকচারে যা পড়লা, এটা একটু ভালো করে কি করে আসবা, দেখে আসবে। ঠিক আছে, তাহলে দেখবা পরীক্ষায় ভালো করবা। আর তোমাদের যে প্রিভিয়াস লেকচার গুলো যেগুলো হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, তাহলে ওগুলো একটু রিভিশনের উপরে থাকবা সবসময়। হ্যাঁ, থাকতেছে না, 20 করে কত হচ্ছে, 40।